শুনতে পাচ্ছেন সবাই? শোনা যায়? ওকে, ওকে, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আপনাদের চ্যাট বক্সটা প্রাইভেট করে দেই, আর হচ্ছে আমরা আমাদের পড়ালেখা স্টার্ট করি। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে গতদিন যা শিখছি সেখান থেকে আপনাদেরকে একটা আমি কোশ্চেন দেই, দেখি আপনারা কে কে গত ক্লাসটা ঠিক মতো করে করছেন। আপনাদেরকে আমি যদি বলি যে দেখা যাক যে 23 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর বিজোড় বিজোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় করেন। বিজোড় সংখ্যাগুলোর গড়, বিজোড় সংখ্যাগুলোর গড় কত হবে? গড় কত বলেন? গত 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 দিনকার আমি যে ক্লাসগুলো যে গতদিনকার যে আমি পড়াইছি, আপনারা আসলে কতটুকু পড়ছেন বা কতটুকু ক্লাসে অ্যাটেন্টিভ তা একটু আমার জানা দরকার, বলেন। আচ্ছা, আচ্ছা, হিমেল ভাই, হ্যাঁ হিমেল ভাই দিছে। ওকে, এদিকে কে কে দিছে? আলাউদ্দিন দিছে, ফাহিম দিছে, ওকে, অভি দিছে, ফাহিম, আচ্ছা, নিলয়, নিলয় ভাই ভুল হয়েছে, সাব্বির ভাই দিছে, ওকে। এদিকে হচ্ছে জুয়েল, শাকিল, জেসমিন, নিতাই অধিকারী, প্রলয়, রাকিবুল ইসলাম। সবারই ঠিক আছে, সবারই ঠিক আছে। অস্থির আপনারা, তো অস্থির, অস্থির পারেন আপনারা। সেটা কি বলছি যে যে কোনো, যে কোনো যদি সমান্তর ধারা হয়, মানে যেখানে সমান সমান ভাবে করে আগাচ্ছে এরকম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম পদ আর শেষ পদ, প্রথম পদ কত কত এখানে 23, যে আর শেষ পদ কত? শেষ পদ কিন্তু এখানে 50 নয়, কারণ বিজোড় সংখ্যা বলছি। বিজোড় সংখ্যা মানে কি? 50-এর আগেরটা 49 পর্যন্ত যোগফল হবে, তাই না? কারণ 50 তো আর বিজোড় সংখ্যা নয়। তাহলে শেষ পদ হচ্ছে 49 এখানে। তার মানে 23 যোগ 49/2, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 দিলেই আমাদের গড় বের হয়ে যাবে। গড় বের হয়ে যাবে, ভেরি গুড। এই তো, তাহলে যোগ করলে আসতেছে 3, 12, আর এখানে আসতেছে 7, মানে 72-কে 2 দিয়ে ভাগ করলে 36, 36 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি না? খুবই মজার বিষয় কিন্তু, যে আমাদের যে কোনো সংখ্যাগুলোর যে গড়গুলো আছে, সংখ্যাগুলোর যে গড় আছে এটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, এটা এই এই এরকম কি আমরা পারবো? দেখি যে এরকম যদি আসে তাহলে পারবো কিনা। ধরেন আপনার আসলো 4+7+10, এরকম করে বললো যে 10টি পদের গড় কত? 10টি পদের গড় কত? কে কে পারবো? আমরা দেখি তো পারি কিনা। পারবো? 10টা পদের গড় কত? আহ
সামিয়া সুমি বলছে যে মেন্টাল অ্যাবিলিটির ম্যাথ গুলো কি এই কোর্সের মধ্যে করাবেন কি? ইয়েস, করাবো ইনশাআল্লাহ, করানোর ইচ্ছা আছে। হ্যাঁ, একদম শেষে করাবো। ঠিক আছে, 10টি সংখ্যার গড়। আচ্ছা, আমরা কি সিরিজের অঙ্ক করছি না এর আগে? তাহলে 10 নাম্বার পদটা আমরা বের করতে পারবো না? মানে শেষ পদ, 10তম পদ। 10তম পদ কত? a+n-1 * d না 10 নাম্বার পদ। এ মানে প্রথম পদ 4, 10 নাম্বার পদ মানে এন এর মান 10, 10 - 1 মানে 9, আর প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে 3 করে আছে, ডিস্টেন্স হচ্ছে ডি হচ্ছে 3। তাহলে 4 প্লাস হচ্ছে 27, 4 + 27 মানে 31, 10 নাম্বার পদ হচ্ছে 31। তার মানে 10 নাম্বার পদ যদি 31 হয়, তাহলে 4 প্লাস, তাই না, যে 10 নাম্বার পদ হচ্ছে 31। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ মানে 4 + 31/2, তাহলে কত আসে? 4 + 31/2 কত? মানে 35/2, 35/2 মানে 17.5 নাকি? বুঝি নাই। মানে গড় গড় কি হবে? প্রথম পদ, মানে এটা তো প্রথম পদ, আমার তো 10 নাম্বার পদটা লাগবে, 10টি পদের গড় মানে 10 নাম্বার পদ লাগবে। 10 নাম্বার পদ তো দেখতেছি 31, তাহলে 4 + 31/2 হবে না? বুঝি নাই। বুঝতে পারছি সবাই? ক্লিয়ার 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 কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আমরা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে তাহলে আরেকটা করতে দিই, হ্যাঁ। মনে করেন আমি বললাম যে 5 + 11 + 17, 21টি পদের যোগফল। 21টি পদের গড় কত? 21টি পদের গড় কত? 21টি পদের গড় কত? হ্যাঁ, হবে। আহ শুভ্র রহমান শাকিল বলছে যে প্রথমে যোগফল বের করে 10 দিয়ে ভাগ করলে হবে কিনা? অবশ্যই হবে। কথা হবে। তাহলে আপনি এখানে দেখেন, এইখান থেকে এইটার যে ডিফারেন্স আছে, যে 5 আর 11-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, 5-এর সাথে 6 যোগ করলে 11 হয়, আবার 6, আবার 6 যোগ করলে 17 হয়। তার মানে প্রতিটারই মধ্যে যেই ডিস্টেন্সটা আছে, মানে সাধারণ অন্তর আছে, সেই সাধারণ অন্তরের মান হচ্ছে 6। মানে 11 থেকে 5 বিয়োগ করলেও 6, 17 থেকে 5 11 বিয়োগ করলেও 6। ঠিক আছে। তাহলে 11 নাম্বার পদটা আমি যদি 21তম পদ যদি আমি বের করি, 21তম পদ, তাহলে ফর্মুলা হচ্ছে a+n-1 * d, তাই না? এ এর মান হচ্ছে 5 প্রথম পদ, 21 - 1 মানে হচ্ছে 20, ইন্টু ডি মানে হচ্ছে 6। তার মানে এখানে আসতেছে 20, এই 5, 20 আর যদি 6 গুণ করা যায়, 6 × 2 = 12, একটা শূন্য থাকে, তার মানে আসতেছে 125। এখানে কত থাকে? 125 থাকে। তাহলে 125 হচ্ছে 21 নাম্বার পদ, 125 মানে যেটা আমাদের লাস্ট পদ, শেষ পদ। তাহলে আমাদের গড় কি হবে? প্রথম পদ 5, শেষ পদ কত? 100, 125, ভাগ কত হবে? 2। তাহলে প্রথম পদ আর শেষ পদ যোগ করলে 130, 130কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, আমাদের আসবে 65। বুঝেছি? বুঝতে পেরেছি না? মানে গড়ের মান সবসময় প্রথম পদ আর শেষ পদ। শেষ পদটা যেহেতু এখানে দেয়া নাই, আমরা শেষ পদ বের করে নিছি, সেটা হচ্ছে 125 হয়েছে।
সেই 125 আর 5 আমরা যোগ করছি, 125 আর 5 যোগ করলে, হ্যাঁ ওকে। আচ্ছা, যারা আপনাদেরকে আরেকবার একটু বলে রাখি, আপনারা যারা ওই যে মোবাইলটা ইউজ করছেন, এখনো আমি অনেককে দেখছি যে আপনারা মনে হয় গোটা স্ক্রিনে না দেখলে কিন্তু আপনি এইটুকু স্ক্রিন দেখতে পান, তাই না? এরকম করে যদি দেখেন তাহলে কি এইটুকু স্ক্রিন দেখা যায় না? এইটুকু স্ক্রিন দেখা যায়। ভাই প্লিজ আপনারা একটু খালি খেয়াল করবেন যে এই জায়গায় আপনারা কাইন্ডলি এই যে এই জায়গাটাতে ক্লিক করে, এই যে এই জায়গাটাতে ক্লিক করে, এই জায়গাটাতে ক্লিক করে এরকম হয়ে গেলে আপনারা এইভাবে করে পড়েন ভাই। এটা কিন্তু আমি একটু মানে বলতেছি যে এইভাবে করে পড়লে পুরো স্ক্রিনটা দেখতে পারবেন, পড়তে মজা লাগবে, পড়তে দেখতে ভালো লাগবে। আর আপনি যদি শুধুমাত্র এই হাফ স্ক্রিনে পড়েন, দেখতেও ভালো লাগবে না, কিছুক্ষণ পর পর অস্পষ্ট দেখা যাবে, হ্যাঁ লাভ হবে না কিন্তু। ঠিক আছে? আপনাদের আপনাদের আপনাদেরকে এই কথাটা যে বারবার বলতেছি, এই কথাটা শুনেন, কারণ ওইভাবে করে স্ক্রিন দেখা গেলে কিন্তু মানে ঠিক ক্লিয়ারলি দেখা যায় না, ছোট স্ক্রিনে কিন্তু দেখা যায় না। ঠিক আছে? ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম স্যার, আমি জীবনে শুরু করেছিলাম কিন্তু সমস্যা করবো এখন শুধু ফেসবুক, তাহলে কি আমি না, এটার জন্য আপনাকে ওই পে করতে হবে, 500 পে করতে হবে। অকুল মিয়া, 500 পে করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ঘরের বিষয়টা বুঝে গেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, একজন বলছে যোগফল বের করে ভাগ করলে নাকি মানে ভিন্ন আসে। ভিন্ন আসবে কেন? যোগফল বের করে অ্যান্সার বের করলে ভিন্ন আসবে কেন? এটার যদি কেউ যোগফল বের করে ভাই, মনে করেন 21টা পদের যোগফল যদি বের করে, আপনারা কোন সূত্র দিয়ে বের করবেন? আপনাদের কাছে দুই প্রকারের সূত্র আছে। আপনারা যদি শেষ পদ যদি জানেন 125, তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এটাও বের করা যেতে পারে। অথবা কেউ যদি কেউ যদি এরকম করে, ওই যে যেহেতু আমরা সিরিজের অঙ্ক শিখাইছি, সিরিজের অঙ্ক যেহেতু আমি শিখছি, তাহলে আমরা n/2, তাহলে যোগফল যে আমি বলবো যোগফল, এই 21টা পদের যোগফল n/2 মানে 21/2 ইন্টু টুয়াইজ এ প্লাস টুয়াইজ এ মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস n-1 মানে 20 - 1 মানে 21 - 1 মানে হচ্ছে 20, n-1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 6। কেন অ্যান্সার আলাদা আসবে? তাহলে 21/2 ইন্টু 5×2 = 10, 10 প্লাস 120, তার মানে 21 ইন্টু 130, 130 বাই হচ্ছে 2, তার মানে এখানে থাকতেছে 21 × 65, তার মানে এখানে থাকতেছে 21 × 65। এখন এখন আমারে বলেন, আমাদের আমাদের অ্যান্সার কত আসছিল? হুম, আমাদের আমাদের এর আগের বারের অ্যান্সার কত আসছিল? সবারই অ্যান্সার মিলছিল না? 65 মিলছিল না? তাহলে এখন এখন যদি আমি গড় বলি, তাহলে গড় হচ্ছে 21 × 65, 21 × 65 ভাগ, আমার পদ আছে কয়টা? 21টা, তো 21 দিয়ে ভাগ দিব না? তাহলে কি 65 তো আসে, মানে যোগফলে সমস্যাটা কি? আচ্ছা, ক্লিয়ার না? তো এইভাবে চেয়ে ওইভাবে করা সহজ আর কি। ঠিক আছে, যোগফল নির্ণয় করে আপনি এইভাবে করে করতে পারেন, যোগফল নির্ণয় করে এইভাবে করে করতে পারেন, কিন্তু এর ওইভাবে করা কেন সহজ? ওইভাবে করা এই কারণে সহজ যে আপনার এই যে 21 দিয়ে যে ভাগ করাই, ভাগ ভাগটা কেটে যায়। আচ্ছা, যার যেটা ইচ্ছা সেভাবে করে করলেই হয়ে যাবে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। ওকে, হতে পারে, ভুল তো হইতেই পারে মানুষের, ভুল ভুল হইলেও সমস্যা নাই। ক্লিয়ার? আমরা বুঝে গেছি, সবাই ক্লিয়ার? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। এগুলা মানে ইয়া ভাই, ওই যে মানে এইটা এগুলা একটা অঙ্কগুলা মানে আমি যেই নিয়মে অঙ্ক করাই, একটা জিনিস মনে রাখবেন, উনি একটা কোশ্চেন দিচ্ছে যে তিনটি ক্রমিক সংখ্যার তিনটি ক্রমিক সংখ্যার যোগ গুণফল নাকি, হ্যাঁ গুণফল, তাদের যোগফলের 5 গুণ। তিনটি ক্রমিক সংখ্যার
গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা তিনটির গড় কত? গড় কত? হ্যাঁ, এটা এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন এই টাইপের যখন কোশ্চেন দেওয়া থাকে, এই টাইপের কোশ্চেন গুলা মূলত এগুলো হচ্ছে কিসের কোশ্চেন জানেন? এই কোশ্চেন গুলা হচ্ছে এক্স ধরে নেওয়া কোশ্চেন। আমি আগে নর্মাল প্রসেসটা বলি। নর্মাল প্রসেসটা হচ্ছে এগুলো এক্স ধরে নেওয়া কোশ্চেন। একটা সংখ্যা যদি এক্স হয়, ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা না? একটা 4 হলে আর একটা 5 হবে। তাহলে এখানে একটা সংখ্যা যদি এক্স হয়, তাহলে তারপরের সংখ্যাটা x+1 এবং তারপরের সংখ্যাটা x+2। মানে মনে করেন একটা যদি 5 হয়, তারপরের সংখ্যাটা 6, তারপরের সংখ্যাটা 7। তার মানে এইটা যদি এক্স হয়, তাহলে এক্স এর পরের সংখ্যা তো x+1। তাহলে এক্স এর চেয়ে 2 বেশি হবে তারপরের সংখ্যাটা, তার মানে x+2 হবে। এটা কি বুঝছি? মানে তিনটা সংখ্যা, যে একটা এক্স হলে আর একটা x+1 আর একটা x+2। ক্রমিক কথাটার মানে হচ্ছে পরপর তিনটা সংখ্যা। সংখ্যাগুলো হচ্ছে পর পর আছে, মানে মানে পর পর একটা 4 হলে একটা 5 একটা 6, একটা 10 হলে একটা 11 একটা 12, একটা 12 হইলে একটা 13 একটা 14, একটা 20 হলে একটা 21 একটা 22, এরকম। ঠিক আছে? ওকে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওই যে ইয়া ভাই বলছে, খুব আজাদ আজাদ জামান ভাই বলছে, হুট করে একটা অঙ্ক অঙ্ক দিলে লাইন হারায় যায়, তাই এরকম করে হুট করে অঙ্ক না দিলে ভালো হয়। মানে অস্থির কথা বলছে একেবারে। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আর কি। হ্যাঁ, হুট করে একটা অঙ্ক দিলে, মানে আমি কেন এই অঙ্কটা এখন করাই দিচ্ছি, এরপরে আমি এই লাইনটাই বলতাম যে হুট করে এই অঙ্ক তো আমার করানো হয়নি, এই অঙ্ক তো বুঝি নেই। এই অঙ্ক কিন্তু আমরা করব এটা বীজগণিতে, যে এই টাইপের অঙ্ক আসবে বীজগণিতে, যে বীজগণিতে, কারণ এক্স ধরার অঙ্ক তো আমরা এখনো করি নেই, এক্স ধরা ধরি তো আমি জানিই না। তাহলে এখন এই অঙ্ক যদি করাই দিই, আপনার বইয়ে যদি ওইটা গড়ের মধ্যে থাকে, এখন যদি গড়ের মধ্যে এই অঙ্ক করতে হয়, তাহলে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এই ইকুয়েশনের সলভে। আমি এটাই দেখাইতেছি যে এই তিনটার গুণফল, এইটার যোগফল, এই সবগুলোর যোগফল, এই সবগুলো যোগ করলে হচ্ছে এইটা, এই যোগফলের হচ্ছে 5 গুণ। এখন এই ইকুয়েশনটা আপনারা সলভ করতে হবে। এই ইকুয়েশনটা আমি তো এই টাইপের ইকুয়েশন সলভ করা এখন আমি শিখাই নাই। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর, এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। যেহেতু আমি শিখাইনি, এই অঙ্কটা করতে গেলে হ্যাঁ শর্টকাটে করে দেওয়া যায়, কিন্তু নর্মাল প্রসিডিওর তো আমি এখন শিখাইতে পারবো না। তাহলে সমস্যা তো এই জায়গায়। আমি এই জন্য বলতেছি যে যে কোনো কোশ্চেন হুটহাট করে দেওয়া যাবে না। আমি যেগুলা বলতেছি সেই কোশ্চেন গুলো আপনাদেরকে সলভ করতে হবে। কথাটা বুঝেন নাই? কারণ এটা থেকে বের করে আপনি আপনি গড়ে আসতে পারবেন আর কি। ক্লিয়ার? বুঝতে পারছেন কথাটা? ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আসেন আমরা তাহলে এর পরের টাইপের অঙ্কে চলে যাই। এর পরের টাইপের অঙ্কে চলে যাই। এর পরের টাইপের অঙ্ক হচ্ছে বয়সের গড়। খুব ইম্পর্টেন্ট না বয়সের গড়? আপনারা বলেন। বয়সের গড় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বয়স, বিভিন্ন টাইপের বয়স টয়সের গড় গড় থাকবে। হ্যাঁ, আহ বয়সের যদি গড় গড় যদি বের করতে বলে, খুবই সহজ অঙ্ক। তাহলে বয়সের গড় আমরা করব। হ্যাঁ, তো আসেন আমরা প্রথম যে কোশ্চেনটা আমরা নিচ্ছি সেটা, সেই কোশ্চেনটা মনে করেন আপনার দেয়া আছে যে এটা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারে আসছে, যে পিতা মাতা ও পুত্রের গড় বয়স, পুত্রের গড় বয়স 37 বছর। 37 বছর। পিতা ও পুত্রের গড় বয়স 35। গড় বয়স 35 বছর। মাতার বয়স কত? মাতার বয়স কত? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে পিতা আর পুত্রের বয়স, আহ পিতা মাতা ও পুত্রের গড় বয়স হচ্ছে 37 বছর। তাহলে তিনজনের গড় বয়স দেওয়া আছে 37 বছর। তাহলে তিনজনের মোট বয়স কত ভাই? তিনজনের মোট বয়স, মোট বয়স বের করা যায় না? মোট বয়স বের করা যায়। তাহলে তিনজন যেহেতু আছে, তাহলে 37 গড়ের সাথে আমি 3 গুণ করে দিব। তাহলে 37কে 3 দিয়ে গুণ করি, আমি 37কে 3 দিয়ে গুণ করে এখানে বসাই। 3 সাথে 21, 3 কে 3, আর হাতের 2 মিলে 11।
মানে 3 সাথে 21, 3 3 9 আর 2 হচ্ছে 11, তার মানে 111 বছর। তার মানে তিনজনের মোট বয়স হচ্ছে 11 বছর। আবার পিতা আর পুত্র, পিতা আর পুত্র মিলে দুইজনের মোট বয়স, দুইজনের মোট বয়স হচ্ছে, দুইজনের মোট বয়স হচ্ছে 35 গুণন 2, 35কে 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6 আর 7, তার মানে 70 বছর। ভেরি গুড, 70 বছর। মানে আমার কত আগে যে আমি যে করতেছি, তার মনে হয় 1 মিনিট আগে সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছে, খুবই সুন্দর আর কি। তাহলে পিতা আর পুত্র এখানে দেওয়া আছে, তার মানে মাতাটা বাকি থাকলো, তার মানে মাতার বয়স আমি যদি বিয়োগ দিয়ে দিই, এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিলে মাতার বয়সটা বের হবে, মায়ের বয়স। মায়ের বয়স কত হবে? 1, আর এখানে আসতেছে 4, 41 বছর। হ্যাঁ, ভেরি গুড। মানে সবাই অস্থির অস্থির, আপনারা আপনারা বেস্ট, আপনারা খুব সুন্দর পারেন, খুবই সুন্দর লাগছে। যে আমরা দেখতেছি যে তিনজনের যদি মোট বয়স পেয়ে যাই, তিনজনের মোট বয়স মানে পাতা বলে পিতা মাতা আর পুত্রের, পিতা মাতা আর পুত্রের বয়স যদি যোগফলটা পেয়ে যাই, তাহলে 111 বছর। আর এখানে পিতা আর পুত্রের বয়সের যোগফল হচ্ছে 70 বছর। তাহলে আমাদের মাতার বয়স পেয়ে যাচ্ছি, তাই না? যোগফলটা বিয়োগ করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। ওকে, অস্থির, খুবই সুন্দর। হ্যাঁ, আপনারা যারা আগে আগে পারতেছেন, হ্যাঁ আগে আগে যারা অ্যান্সার দিচ্ছেন, খুবই সুন্দর, এভাবে করে অ্যান্সার দিবেন। হ্যাঁ, আর আমি তো ধীরে ধীরে পড়াবো, কারণ আমার আমার লক্ষ্য হচ্ছে যারা একেবারেই পারে না তারাও যাতে পারে, এই জন্য ধীরে 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 বুঝাই দিব। হ্যাঁ, যে বুঝবেন না আমাকে আবার জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। হ্যাঁ, বারবার প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে আরে এগুলো অঙ্ক ভয় পাইতাম, আরে এগুলো তো সহজ অঙ্ক, এগুলো তো কিছুই না, এগুলো অঙ্ক ভয় পাইতাম কেন। তো আসেন, ওকে। 37তম বিসিএস এ একটা কোশ্চেন আসছে। আচ্ছা, পিতা মাতা আর পুত্র, এটা হচ্ছে 37তম বিসিএস, 37তম বিসিএস এর কোশ্চেন। তা বিসিএস এ এইসব কোশ্চেন আসে না। আহ, এই মাতা পিতা আর পিতা মাতা আর পুত্রের গড়, গড় বয়স হচ্ছে আপনার দেওয়া আছে 37 বছর, 37 বছর দেওয়া আছে। আবার পিতা ও পুত্রের গড় দেওয়া আছে, পিতা ও পুত্র, পুত্রের গড় দেয়া আছে 35 বছর। মাতার বয়স কত? এটা 37তম বিসিএস এ দেওয়া আছে। বলেন অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে তাহলে? হ্যাঁ, দেখি একই অঙ্ক হয়ে গেল, এটা সেম অঙ্ক না? সরি সরি সরি, এটা যে অঙ্ক তো সেম হয়ে গেছে না। আচ্ছা, এটা বিসিএস এও আসছে, আচ্ছা দুইবার বিসিএস এ ওই মানে 3 জায়গায় আসছে এই কোশ্চেন। ওকে, ঠিক আছে থাক। আপনারা তাহলে এটা তো পারবেন। এইবার তাহলে যে কোশ্চেনটার অ্যান্সার দিবেন, সেম কোশ্চেন আরো একটা আছে, এটা হচ্ছে কৃষি অধিদপ্তর। কৃষি অধিদপ্তর, এটা তো 41 অ্যান্সার হবে। আপনারা তো বিসিএস এর ওই কোশ্চেনটাই তো এর আগের কোশ্চেনটাই হয়েছে আর কি, এটা আসলে আমার ভুল হয়েছে। এটা 30 হবে আর এটা 25 করেন। হ্যাঁ, এটা হচ্ছে ওইটা 37তম বিসিএস এ আবার আসছে আর কি, মানে ওই কোশ্চেন আবার রিপিট হচ্ছে 37তমতে। আর এটা আমি এবার যেটা দিলাম এটা হচ্ছে কৃষি অধিদপ্তর। আহ কৃষি অধিদপ্তর 11তে কোশ্চেনটা আসছে, কৃষি, কৃষিতে আসছে এটা। এটা করেন, এটা অ্যান্সার বলেন। হ্যাঁ, তাহলে এটা কি হবে? মানে 30 গুণন আগে 3 দিব না, 3 3 90। আর পিতা আর পুত্র মিলে দুইজন, তার মানে 25 গুণন 2, মানে আমার আসতেছে 25 গুণন 2 মানে 50, বিয়োগ করলে আসবে 40, তার মানে 40 বছর বয়স। তার মানে অ্যাকচুয়ালি মাথার বয়স হচ্ছে 40 বছর। ক্লিয়ার? বুঝে গেছি? মানে কাহিনী শেষ, কাহিনী বুঝে গেছে। এই টাইপের কোশ্চেন আসলে কেমনে দিতে হবে? ওকে, আচ্ছা। আহ আরেক টাইপের কোশ্চেন আসে বয়সের, এখানে এই একই টাইপের। এখানে একটা জিনিসে ঝামেলায় পড়ে অনেকে। যেই ঝামেলাটায় পড়ে, যেই ঝামেলাটায় পড়ে সেটা হচ্ছে যে পিতা ও তার, পিতা ও দুই সন্তান, দুই সন্তানের গড় বয়স, এইটা, এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে। গড় বয়স 25, 25 বছর। আবার দুই সন্তানের গড় বয়স, দুই সন্তানের
গড় বয়স হচ্ছে 2 বছর। আহ না, 22 বছর। দুই সন্তানের গড় বয়স হচ্ছে 22 বছর। তাহলে পিতার বয়স কত? কি করব বলেন তো? আপনি আগে বলেন যে এখানে পিতার দুই সন্তান মিলে মোট কয়জন আছে? 3 জন আছে না? 3 জন। তাহলে 3 জন আছে, তার মানে 25 গুণন, এখানে মোট 3 জন আছে, কিন্তু পিতার দুই সন্তান মিলে মোট 3 জন আছে। তাহলে 25কে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 × 25 = 75 জন। 75 বয়স আসলো। মানে এই 3 জনের মোট বয়স হচ্ছে 75 বছর। তার মধ্যে 2 জনের গড় বয়স হচ্ছে 22। তার মানে 2 জনের জন্য 22 × 2, মানে 22 × 2 = 44 বছর। এটা, তার মানে এটা যদি আমি বাদ দেই, তাহলে এটা ছিল 3 জন, আর এইখানে পিতা এবং 2 জন, দুইটা সন্তান ছিল, এখানে শুধু দুইটা সন্তান। তার মানে বিয়োগ দিলে আমার শুধু পিতা থাকে, তাহলে পিতার বয়সটা বের হয়ে যাবে, তাই না? পিতার বয়স কত হচ্ছে তাহলে? 31 বছর। 31 বছর। ক্লিয়ার? ক্লিয়ার আমরা এ পর্যন্ত? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সহজ অঙ্ক, সহজ অঙ্ক, হ্যাঁ। এগুলোকে সহজভাবে চিন্তা করলে কিন্তু অনেক সহজ অঙ্ক। পিতা ও 3 পুত্রের গড় বয়স পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম। মাতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা 2 বছর কম। 2 বছর কম। পিতার বয়স 32 বছর হলে, পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? মাতার বয়স কত? হ্যাঁ, পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? ওকে। এটা এইটা এই এই কোশ্চেনটার অ্যান্সারটা কিভাবে করে দেওয়া যেতে পারে, আপনার মাথার মধ্যে কিভাবে করে কাজ করবে? হুম, এটা এটা একটু বোঝার চেষ্টা করেন যে কিভাবে করে কাজ করতে পারে। আপনারা একটু চিন্তা করেন দেখি, এখানে পিতার মানে 3 বছর, 3টা পুত্র আছে, এদের যে গড় বয়সটা যেটা বলছে, এটা যে গড় বয়সটা বলছে, এই মাতার তিন এই এই 3জন যে বলছে, এদের গড় বয়স অপেক্ষা 2 বছর কম, মানে এদেরটা বেশি। মাতার 3 পুত্রের বয়সটা হচ্ছে 2 বছর কম, পিতার বয়স আছে 32 বছর। কি করা যেতে পারে? কি করা যেতে পারে? তুই কি বলতে পারবে কি করা যেতে পারে? আচ্ছা, এখানে এখানে সবচেয়ে সহজ উপায়টা আমি বলি, হ্যাঁ। সবসময় মনে রাখবেন যে এইখানে পিতা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এক পিতা, আবার তার সাথে আছে 3 জন, 3 জন আছে, 3 জন পুত্র আছে। পিতা আর 3 জন পুত্র আছে। আবার আরেক জায়গায় মাতা আর 3 জন পুত্র আছে। দেখেন ভালো করে বুঝেন। তাহলে এইখানে গড় বয়স যত, গড়ের মান যেটা দেওয়া আছে, এই দুইটা গড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 2 বছর। 2 বছরের পার্থক্য গড়। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, যে গড়ের যে পার্থক্য 2 বছর, এখানে মোট কয়জন করেছিল? এটা কি 4 জন করেছিল না? এই 4 জন, আমি যদি 4 জনের কথা চিন্তা করি, যে এখানে এখানেও 4 জন ছিল, এটা তো ওই 4 জনই ছিল, যার মধ্যে এই 3 জন আর এই 3 জন তো একই, একই 3 জন। তার মানে কি, যে 4 জনের বয়সের গড়ের যদি ডিফারেন্স আপনি দেখেন, যে এনার বয়স হচ্ছে 2 বছর গড়ে কম এই এই 4 জনের বয়স।
তাহলে মোট কত কম? মোট কত কম? মোট কত কম বলেন তো? 4 দ্বিগুণে 8 কম না? মানে এদের বয়স হচ্ছে গড়ে 4 কম, তাহলে গড়ে 2 কম, তাহলে এরা তো আছে মোট 4 জন, তাহলে গড়ে যদি 2 কম হয় তাহলে মোট কত কম হচ্ছে? মোট কত কম হচ্ছে ভাই বলেন তো? মোট কত কম হয়? মানে 4 দ্বিগুণে কি 8 বছর, 8 বছর কম হয় না? এটা কি আমার বুঝা গেছে? এই কথা কি বুঝা গেছে? এই কথা মানে 2 বছর যদি, 2 বছর যদি গড়ে কম হয় তাহলে মোট কম হচ্ছে 8 বছর। এটা কি বুঝা গেছে? একটু আমাকে জানান তাড়াতাড়ি। 8 বছর হচ্ছে মোট কম হচ্ছে, মোট মানে 4 দ্বিগুণে 8 বছর মোট কম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে মোট কম যদি 8 বছর হয় তাহলে এই কমটা কার হইছে? পুত্র তো পুত্রই আছে, এই 3 জন পুত্র এখানেও আছে, তাহলে মাতার বয়সই 8 বছর কম হয়েছে। তার মানে 32 থেকে এই 8 বছরটা বাদ দিতে হবে, 32 থেকে 8 বছর বাদ দিলে আমাদের আসতেছে 24 বছর। তার মানে অ্যাকচুয়ালি মাতার বয়স এখানে 24 বছর। বুঝছি কি বুঝি নাই? বুঝতে পারছি? মানে আমাদের যে কম যে জিনিসটা, যেই কমটা, সেই কম কিন্তু, আচ্ছা পিতাও 3 বছরের গড় বয়স অপেক্ষা, গড় বয়স অপেক্ষা মাতা, আচ্ছা এটা অপেক্ষাটা কাটা যাবে, মাতা ও 3 বছর বয়স 2 বছর কম, এই অপেক্ষা না আর কি। হ্যাঁ এই অপেক্ষা নেই। পিতা ও 3 বছরের গড় মানে 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের বয়স 2 বছর কম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত? কথা ক্লিয়ার? আরেকটু বুঝান। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু বুঝাই দিচ্ছি, শুনেন আরেকটু ভালো করে বুঝার চেষ্টা করেন। হ্যাঁ, এটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তো, এটা এটা অনেক সময় কাজে লাগে আমাদের এটাতে। আচ্ছা মনে করেন পিতার এই 2 পুত্র যে আছে, পিতার কথা যদি আমি চিন্তা করি, আপনি এইভাবে করে চিন্তা করেন, পিতা প্লাস এই 3 পুত্র যে আছে, 3 পুত্র, এটার আপনি যদি বেশি না, আপনি যদি এক্স বছর চিন্তা করেন, যে গড়, গড় যদি এক্স বছর হয় তাহলে এক্স বছর হইলে এর মানে মোট বয়স কত হবে? 4x হবে, মোট বয়সটা হবে 4x। আচ্ছা দেখেন, আবার মাতা, মাতা প্লাস 3 পুত্র, মাতা প্লাস 3 পুত্র মিলে গড় কত? গড় বলছে এদের গড় হচ্ছে 2 বছর কম, তাহলে x-2 হবে। তাহলে মোট বয়স কত হবে? মোট বয়স এটা আমি যদি মোট মোট করি, মোট প্রথমে গড় করলাম, গড়টা যদি এক্স ধরি, মানে গড় যদি এক্স হয় তাহলে মোট হচ্ছে x×4, এর এর যদি x-2 হয়, এর এর মোট হচ্ছে x-2 × 4। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা এখন আহ, এই যে এই দুইটা, এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে একটু দেখেন ডিফারেন্সটা কত। যে এইটা থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে 3 পুত্র আর 3 পুত্র কাটা যাচ্ছে, এখানে পিতার বয়স মাইনাস আসবে মাতার বয়স, পিতার বয়স থেকে মাতার বয়স আসলে কতটুকু ডিফারেন্স সেটা বের হবে। তাহলে 4 × x মানে 4x, আর এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে -4x প্লাস 8 আসবে, আলটিমেটলি 8 আসবে। ঠিক আছে, তাহলে পিতা আর মাতার বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর। তাহলে পিতা আর মাতার বয়সের ডিফারেন্স যদি 8 বছর হয় তাহলে পিতার বয়স দেওয়া আছে হচ্ছে 32 বছর, তাহলে মাতার বয়স হচ্ছে 24 বছর। এইভাবে করে করা যেতে পারে। আর আরেকজন ভাই আমাকে যেটা বলতেছে, সাব্বির ভাই, 32 × 4 কেন? 32 × 4 হবে না তো, পিতা আর 3 বয়সের গড় 32 দেওয়া নাই তো, 32 × 4 দেয়া যাবে না। হ্যাঁ, 32 × 4 দেয়া যাবে না, ঠিক আছে? 32 × 4 দেয়া যাবে না। 4 জনের মানে ওই এই 4 জনের গড় তো 32 নয়, 32 কেন দেওয়া যাবে? ঠিক আছে, ক্লিয়ার? ওইটা দেওয়া যাবে না। এটা রিটেনে, রিটেনে করলে এরকম করে, এই যে রিটেনে করলে এক্স ধরে করতে হবে, রিটেনে করলে এই যে আমি যেভাবে করে করলাম। বুঝছি কি? আর আরেকবার একটু বুঝাই দিই লাস্ট। আরে আজব তো। আরেকবার একটু বুঝাই দিই লাস্ট, যে যখনই আপনার এখানে আপনি বুঝবেন যে আপনার গড়, গড় বয়স কম, গড় বয়স কত কম? 2 বছর কম, তাহলে 2 বছর তো 4 জনের গড় বয়স হচ্ছে 2 কম, তাহলে 4 জনের মোট বয়স হচ্ছে 4 × 2 = 8 কম, তাহলে মোট বয়স 4 জনের 8 কম। বুঝেন? পিতার 3 বছর মানে মনে করেন আপনার, আমি একটা একটা লোকের, আপনি একটু বিষয়টা ভিজুয়ালাইজ করার চিন্তা করেন, একটা লোক আছে তার 3টা ছেলে আছে, ওই ওই লোকটা এবং 3টা ছেলে মিলে গড় বয়স যত, তার চেয়ে ওর মা আর ওই 3টা ছেলে মিলেই গড় বয়স হচ্ছে 2 কম, গড় বয়স চিন্তা করেন। হ্যাঁ,
তাহলে আমি চিন্তা করলাম যে গড় বয়স মানে 4 জনের হিসাব, তো 4 জন আর 4 জনের হিসাব, তো এই 4 জনের গড়ে 2 কম মানে মোট কম হচ্ছে 4 দুগুণে 8 বছর কম। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে পিতার তিনজন পুত্র যে আছে আর মাতার 3জন পুত্র, এই 3জন পুত্র কিন্তু দুইটা ক্ষেত্রেই আছে। তাহলে এই 8 বছর পার্থক্যটা কার হয়েছে? 8 বছর পার্থক্যটা কিন্তু হয়েছে ওই পিতা আর মাতার মধ্যে ডিফারেন্সটাই। কারণ পুত্রের তো কোনো বয়সের পার্থক্য নাই, পুত্র তো 3জন এখানেও আছে ওখানেও আছে। তাহলে এই 8 বছরের পার্থক্যটা কিন্তু পিতা আর মাতার মধ্যে পার্থক্যটা, যেহেতু পিতা আর মাতার মধ্যে পার্থক্য তাই অ্যাকচুয়ালি তাহলে আমাদের 24 বছর হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। ইম্পর্টেন্ট অঙ্ক তো, তাই অনেকক্ষণ ধরে বুঝাই দিলাম। এই টাইপের অঙ্ক আসলে অনেকেই পারে না। তাহলে আপনারা এখন নিজেরা একটা কোশ্চেনের আনসার দেন যে বিডব্লিউ, এটাতে আসছে যে বিটি ডাব্লিউ টি এ, এটাতে কোশ্চেন আসছে। যেই যেই কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে মাতা ও 3 বছরের গড় অপেক্ষা, আচ্ছা এটা একই কোশ্চেন, মানে কাহিনী কিছুই নাই। যে বলছে যে মাতা ও 3 কন্যার গড় বয়স অপেক্ষা পিতা ও 3 কন্যার বয়স গড় বয়স আর কি, গড় বয়স 3 বছর বেশি। মনে করেন 3 বছর বেশি বললাম, হ্যাঁ 3 বছর বেশি। তাহলে মাতার বয়স যদি, মাতার বয়স 42 বছর, পিতার বয়স কত? বের করেন তো ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সারটা দেন তো। হ্যাঁ করা যাবে, করা যাবে। ইফতেখার, ইফতেখার ইব্রাহিম, করা যাবে, ওইভাবেও করা যাবে, সমস্যা নেই। অ্যান্সারটা দেন। গুড, এই তো, খুবই সুন্দর। হুম, এই তো সুন্দর, সবাই সবাই 54 অ্যান্সার দিছে, অসাধারণ। তাহলে মাতার 3 কন্যা আছে, এদের বয়স অপেক্ষা পিতা ও 3 কন্যার বয়স 3 বছর কম, 3 বছর বেশি। মানে এদের চেয়ে পিতা আর 3 কন্যার বয়সটা বেশি। কিন্তু এখানে মোট কয়জন আছে? 4 জন। তাহলে 4 জনের গড়ে 3 বছর বেশি, তার মানে 3 এ 4 12 বছর বেশি, 12 বছর বেশি, 12 বছর বেশি। হ্যাঁ, আপনি কিন্তু রিটেনেও, এইটা রিটেন কিন্তু এইভাবে করেও লেখা যাবে, রিটেনে অ্যান্সার। আবার কেউ মনে করেন না যে এক্স ছাড়া করা যাবে না, আপনি এই কথাটা লিখে দিলেই হবে যে আহ পিতা ও 3 কন্যার বয়স গড়ে বেশি 4 গুণন 3 মানে 12, মানে মোট বেশি 4 গুণন 3 ইকুয়াল 12 বছর বেশি, তাহলে 12 বছর বেশি। অতএব আহ পিতার বয়স মাতার বয়সের চেয়ে বেশি, এটা লিখতে হবে, পিতার বয়স মাতার বয়সের চেয়ে বেশি হচ্ছে 12 বছর। তার মানে মাতার বয়স কত দেওয়া আছে? 42 বছর। অতএব পিতার বয়স হবে 42 + 12, 42 যোগ হবে 12, তার মানে 54 বছর। ক্লিয়ার? অসাধারণ, আপনারা তো খুবই অসাধারণ পারতেছেন, খুবই সুন্দর। ক্লিয়ার আমরা না? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে পারতে হবে, কারণ এগুলো ঘুরাই ফেরাই এরকম করে কোশ্চেন গুলা দেয়। আচ্ছা, এখন আপনাদের জ্বালাপোড়া যেখান থেকে আর কি গড়ে শুরু হয়, জ্বালাপোড়া এই বয়সের অঙ্কে যেখান থেকে জ্বালাপোড়া শুরু হয়, সেটা সেটা অনেকটা এরকম জায়গায় যে মনে করেন একটা কোশ্চেন দেওয়া আছে যে 3 বছর আগে, 3 বছর আগে 2 বোনের গড় বয়স, 2 বোনের গড় বয়স 24 বছর, 2 বোনের গড় বয়স হচ্ছে 24 বছর। বর্তমানে আহ দুই বর্তমানে 2 বোন ও তাদের
এক ভাই, দুই বোন ও তাদের এক ভাইয়ের বয়সের গড়। বয়সের গড় 25 বছর। ভাইয়ের বর্তমান বয়স কত? কেমনে করা যেতে পারে? মানে একটু চিন্তা করেন, মানে কারণ ব্রেইন স্ট্রম করাটা খুবই জরুরি। 3 বছর আগে দুই বোনের গড় বয়স ছিল 24 বছর, দুইজনের গড় বয়স ছিল। এখানে এখানে একটা ব্যাপার আছে যে এই যে মানে 3 বছর আগের কথা বলা হয়েছে, 3 বছর আগে দুই বোন বলা হয়েছে। আচ্ছা, তিনজনের কথাই যদি আমি মানে এই দুইজনের কথা যদি আমি বলি, তাহলে আপনাদের একটা জিনিস কিন্তু বুঝতে হবে, গড় বয়স যখন বলা হয়েছে, তার মানে 3 বছর আগে মোট বয়স কত ছিল এটাই যদি আমি আগে বলি, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ 24 গুণন 2 মানে 24 দুগুণী 24 দুগুণী হচ্ছে 48 বছর ছিল। 48 বছর ছিল। দেখেন, আগে 48 বছর ছিল মোট বয়স, মানে 3 বছর আগের কথা বলতেছি, 3 বছর আগে। 3 বছর আগে তাদের মোট বয়স ছিল 68 বছর, 48 বছর। আচ্ছা, 3 বছর পরে মানে এখন বর্তমানে, বর্তমানে মোট বয়সের কথা যদি বলি, বর্তমানে মোট বয়স, তাহলে বর্তমানে এদের কি একজনের 3 বছর বাড়ছে নাকি দুইজনেরই 3 বছর বাড়ছে বলেন তো? মানে দুইজনে, একজনের 3 বছর বাড়ছে নাকি দুইজনেরই 3 বছর বাড়ছে, এটা আগে আমাকে বলেন। মানে বর্তমানে একজনের 3 বছর বাড়ছে নাকি দুইজনেরই 3 বছর বাড়ছে? বর্তমানে দুইজনেরই 3 বছর করে বাড়ছে। তার মানে কত বছর হয়েছে? 54 বছর হয়েছে না? বর্তমানে দুজনেরই বয়স মানে 3 বছর করে বেড়ে এখন হচ্ছে 54 বছর। মোট বয়সের কথা যদি বলি 54 বছর হয়েছে বর্তমানে। এখন বর্তমানে এই যে তিনজন যে আছে, এই যে দুই বোন, এই দুই বোনের কথা বলা আছে 54 বছর। আবার বর্তমানে এই দুই বোন এবং তাদের এক ভাইয়ের গড় বয়স দেওয়া আছে 35 বছর। মানে এখানে তিনজনের তিনজনের গড় গড় বয়স দেওয়া আছে 25 বছর। তাহলে 25কে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 × 25 হচ্ছে 75 বছর, হচ্ছে বর্তমানে এই তিনজনের মোট বয়স। এই তিনজনের, এই যে দুই বোন এবং এক ভাই, এখানে আছে দুই বোন প্লাস এক ভাই, দুই বোন প্লাস এক ভাই, দুই বোন প্লাস এক ভাইয়ের মোট বয়স। তার মধ্যে দুই বোনের বর্তমান বয়স আমরা একটু আগে বের করলাম 54 বছর, একটু আগে বের করলাম 54 বছর। তাহলে শুধু ভাইয়ের বয়সটা কত আসতেছে, ভাইয়ের যে বর্তমান বয়স ভাইটার, তাহলে আমি বিয়োগ করে দিলেই পেয়ে যাব। বিয়োগ করে দিলে এক, এখানে আসতেছে দুই, 21 বছর, তাই না? আমাদের অ্যান্সার আসতেছে 21 বছর। ক্লিয়ার? বুঝেছি? মানে প্রথমে আমি এইটা চিন্তা করলাম যে 3 বছর আগের কথাই যদি বলি, গড় বয়স ছিল 24, তাহলে 3 বছর আগে তাদের মোট বয়স ছিল 48, 3 বছর আগে। তাহলে এখন যখন দুইজন যেহেতু দেওয়া আছে, এখন এরও বয়স 3 বছর বাড়ছে, ওরও বয়স 3 বছর বাড়ছে, এখন দুইজনের বয়স যোগ করলে 54। আবার এই দুইজন এবং তার এক ভাই মিলে গড় বয়স দেওয়া আছে 25 এখন। তার মানে এখন এই তিনজনের মানে মোট বয়স হচ্ছে 75, আর ওই দুইজনের মোট বয়স ছিল হচ্ছে 54। তাহলে 75 থেকে 54 যদি আমি বাদ দিয়ে দিই 21 বছর। ক্লিয়ার? আমরা বুঝেছি? আচ্ছা, আচ্ছা, এবার আহ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আসেন, এটা এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ওকে। এখন আমরা যদি আরেকটা করি, এটা মানে অনেকেই অনেকেই আবার এই এই কাজটা করতে যাচ্ছে। ধরেন আমি যদি আপনাকে বলি, আচ্ছা এটা এটা কথার অ্যান্সার দেন দেখি কে কে পারবেন। আহ ধরেন যে তিনজন, তিন বোনের, আপনারা একটু এইটার জাস্ট অ্যান্সার দিবেন। তিন বোনের 5 বছর আগে গড় বয়স 25 বছর, বর্তমানে তাদের গড় বয়স কত? বর্তমানে গড় বয়স কত হবে একটু বলেন তো? মানে
একটা জিনিস কি, এই যে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে বলেন তো কত হবে? হুম, হ্যাঁ, মানে অনেকেই অনেকেই ভাবতেছে, মানে মানে অনেকের কাছে অনেক সময় ওই যে বই থাকে আর কি, বুঝছেন, অনেকে বই থেকে অনেকেই এই চিন্তাটা করে। 5 বছর আগে তাদের গড় বয়স ছিল হচ্ছে 25, 5 বছর আগে তাদের গড় বয়স। তাহলে বর্তমানে তাদের মানে 5 বছর আগে তাদের মোট বয়স ছিল হচ্ছে 75। এখন এখন যদি আমি চিন্তা করি যে আহ মানে এই এই 5 বছর যে আমাদের আমাদের তো তিনজনেরই বয়স বাড়ছে, তিনজনেরই তো বয়স বাড়ছে, তিনজনের বয়স কত করে বাড়ছে, যে 5 5 করে বাড়ছে। তাহলে 3 5 15, তাহলে এখন হয়েছে কত, 90। এখন হয়েছে 90, তার মানে অ্যাকচুয়ালি গড় বয়স ছিল এখন 90-কে 3 দিয়ে ভাগ করলে 30 আসে। আমরা এটা ডিরেক্টলিও করতে পারি, তাই না? যে এই 25-এর সাথে 5 যোগ করলে আসলে এই 30 যে আসতেছে, তিনজন বোনেরই 5 বছর আগে বয়স যেহেতু বলা আছে, মানে তিনজনেরই আমার আসলে 3 3 দিয়ে আসলে আলটিমেটলি ভাগ হয়ে যায় শেষ পর্যন্ত। তাই এটা ডিরেক্টলিও বলা যায়, এটা ডিরেক্টলিও বলা যায়। সেই কনসেপ্ট থেকে, সেই কনসেপ্ট থেকে এর আগের অঙ্কটাতে যখন 25 ছিল, এই গড় বয়সটা 2 আমি এখান থেকে বাড়াই দিয়ে দিতে পারি, বাড়াই দিতে পারি, গড় বয়স 2 বাড়াই দিয়ে 27 করতে পারি, 27 দ্বিগুণে 54, ডিরেক্টও লেখা যায়, কোনো সমস্যা নাই। তবে জিনিসগুলো একটু বুঝে বুঝে করলে ভালো, কারণ না হলে আপনারা ভুল করে ফেলতে পারেন। তবে বুঝে বুঝে করাটা ভালো এইভাবে করে, ঠিক আছে? বুঝে বুঝে করলে ভালো, বুঝে বুঝে না করলে ভেজাল হয়ে যেতে পারে। সবসময় বুঝে বুঝে করবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন, পিতা প্লাস 2 পুত্র, পুত্র গড় বয়স, সবাই লিখে ফেলেন। পিতা প্লাস 2 পুত্রের গড় বয়স হচ্ছে 23 বছর। কত বছর? 23 বছর। ওকে, বলছে 3 বছর পর, 3 বছর পর, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ করে প্রাইমারিতে আসছে। 2 বছর পর 2 পুত্রের গড় বয়স, 2 পুত্রের গড় বয়স, গড় বয়স হচ্ছে 13 বছর। তাহলে পিতার বর্তমান বয়স কত? একইভাবে ওই একই কনসেপ্ট অনুসারে আপনারা পারবেন না? এটা যদি 3 বছর পরে যদি 13 হয়, তাহলে গড়ের বেলা আমরা কি দেখতেছি, যে 3 বছর আগে মানে বর্তমানে, বর্তমানে তাদের গড় কত, বর্তমানে তাদের বয়সের গড় কত ভাই? আমরা একটু আগে যে কনসেপ্টটা দিলাম, তাহলে 10 বছর হবে না? এই যে 3 বছর আগে, এখন বর্তমানে তাদের গড় বয়স হচ্ছে 10 বছর। মানে গড়ের বেলা আমার যত বছর পরে দেওয়া থাকবে, এইটা এইভাবে করে আমরা করতে পারি, এই কনসেপ্টটা অনুসারে আমরা করতে পারি, এই কনসেপ্ট অনুসারে। তবে আমি ভেঙে ভেঙেও করতে পারি, আপনার শর্টকাটে এইভাবে করতে পারেন যে 3 বছর পর যেহেতু 13 দেওয়া আছে, 3 বছর আগে তাদের গড় বয়স হবে 10। হ্যাঁ, মানে বর্তমানে গড় বয়স হচ্ছে 10। তার মানে ওই যে ওই তিনজন, প্রথমে যে তিনজন দেওয়া আছে সেই তিনজনের আমার মোট বয়স যদি বলি 23 × 3, 23 × 3 করলে আসবে 3 23-এ কত, 69। আর এই দুইজনের গড় বয়স হচ্ছে 10, 10 দ্বিগুণে হচ্ছে 20। 69 থেকে 20 বিয়োগ করলে আমাদের আসবে 49 হচ্ছে বছর, 49 বছর অ্যান্সার হবে। এইভাবে করে আপনারা অ্যান্সারটা বের করে ফেলতে পারবেন। আর আরেকটা নিয়মটা কি, আরেকটা নিয়ম হচ্ছে ভেঙে ভেঙে করা। কিভাবে ভেঙে করা, কিন্তু খুব বড় নয়, মানে ভয় পাওয়া যাবে না, আরে একটু বড় মনে হবে, ভেঙে করলে মনে হয় একটু বড় হবে, পারবো না মনে হয় না। 2 পুত্রের গড় বয়স 3 বছর পরে গড় বয়সটা এত দেওয়া ছিল, আপনি দেখেন এইভাবে করে করতে পারেন। আপনি কেমনে করতে পারেন, যে গড় বয়স দেওয়া ছিল 13 বছর, তাহলে তখন তাদের মোট বয়স ছিল 26 বছর। তাহলে সেখান থেকে 3 বছর পরে ছিল এটা, তাহলে 3 বছর, মানে 3 বছর যদি বাদ দেই, তাহলে দুইজনকেই বাদ দিতে হবে, 3 দ্বিগুণে 6 বাদ দিতে হবে, 6 বছর বাদ দিতে হবে বর্তমানে। কারণ 3 বছর পরে তো 3 3-এ 6 বছর যোগ হয়েছে এখানে, যোগফল যেহেতু, মানে দুইজনের গড় 13, তার মানে দুইজনের যোগফল হচ্ছে 26। এই 26-এর মধ্যে দুইজনেরই 3 3 করে অ্যাড হয়েছে, মানে 6 আসলে বেশি অ্যাড হয়েছে। তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল হচ্ছে 20 বছর।
তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল 20 বছর, আর বর্তমানে এই তিনজনের বয়সের যোগফল হচ্ছে 69 বছর। তাহলে 69 থেকে 20 বাদ দিলে 49 বছর। এভাবে করে করলেও হবে, এভাবে করে করলেও হবে। সবাই কি বুঝতে পেরেছেন কথাটা? সবাই কি ক্লিয়ার হয়েছেন? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না? ওকে, ঠিক আছে। আবার একটু বলবেন, কে বলছে? সাব্বির আহমেদ, কোনটা বলবো আবার? ওকে, আচ্ছা, আবার আবার একটু আমি দুইটাই বলে দিচ্ছি, শুনেন, কথাটা শুনেন। একটা কথা হচ্ছে যে নর্মাল নিয়মটা আপনাকে আগে আমি বলে নিই, নর্মাল নিয়মটা আগে আমি বলে নিই। নর্মাল নিয়মটা হচ্ছে এইসব না। নর্মাল নিয়মটা কি? নর্মাল নিয়মটা কি বুঝায় এটা একটু ভালো করে বুঝে নেন, তাহলেই হবে। আর আরেকবার যেহেতু বলতে বলছেন, তো দেখেন, নর্মাল নিয়মটা হচ্ছে যে যে 3 বছর পর দুই পুত্রের গড় বয়স 13 বছর দেওয়া আছে, 3 বছর পর। তাহলে 3 বছর পরের কথা যদি আমি বলি, 3 বছর পর এই দুইজনের যোগফল, দুইজনের বয়সের যোগফল, বয়সের যদি যোগফলটা বলি, যোগফলটা, হ্যাঁ, বয়সের যোগফলটা কত হবে? গড় দেওয়া আছে 13, তার মানে 13 দুগুণে 26 বছর হবে না? এটা তো, এটা তো 3 বছর পরের কথা, এই দুইজনের গড় বয়স, মানে মোট বয়স হচ্ছে যোগ করলে 26 বছর। তাহলে এই দুইজনের বর্তমান বয়সের যোগফল কত? বর্তমানে, বর্তমানে আমি যদি বলি, তাহলে 3 বছর পরের কথা, 3 বছর পরে কিন্তু এই দুইজনেরই তিন তিন করে যোগ যোগ হয়েছে, তার মানে 6 বছর যোগ হয়েছে। তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল হবে 26 মাইনাস এই 3 বছর করে যে দুইজনের যোগ হয়েছে, এই 6টা আমি বাদ দিব, তাহলে হলো 20 বছর। 20 বছর হচ্ছে এই দুইজনেরই আহ বর্তমানে এই দুইজনের বয়সের যোগফলটা। ঠিক আছে? তাহলে বর্তমানে এই দুজনের বয়সের যোগফল হচ্ছে 20 বছর। আর পিতার এই দুই পুত্রের বয়সের গড় দেওয়া আছে 23, তার মানে যোগফল হচ্ছে 23 × 3, মানে হচ্ছে 69 বছর। তার মধ্যে এই দুইজন মিলায় বয়স হচ্ছে 20 বছর, বিয়োগ করলে আসবে 49 বছর, যেটা হচ্ছে পিতার বয়স। এটাই সবচেয়ে সহজ নিয়ম। আচ্ছা, এই নিয়মটা আমি আমি বুঝাইলাম। এই নিয়মটা বুঝানোর সাথে সাথে আরেকটা শর্টকাট নিয়মটা হচ্ছে যে যদি কখনো আপনি দেখেন যে গড় বয়সের কথা লেখা আছে 3 বছর পরে বা পূর্বে, যেটাই যত বছরই দেওয়া থাক না কেন, এই গড় বয়সটা আসলে এই যত বছর পূর্বে আর পরে এটার সাথে আসলে যোগ বা বিয়োগ করলেই পাওয়া যায়। যেমন 3 বছর পরে যেমন দেওয়া আছে 13 বছর গড়, তার মানে বর্তমানে গড়টা আপনি 3 বছর আগে মানে মাইনাস করে দিলেই হয়ে যাবে বর্তমানে গড়, বর্তমানে এই দুইজনের গড়, তার মানে 13 - 3 করে দিলেই হয়ে যাবে, 13 - 3। এটা হচ্ছে শর্টকাট নিয়ম, যে এটা হচ্ছে গড়, হচ্ছে বর্তমানে গড় হচ্ছে 10 বছর, কয়জনের? দুইজনের। তাহলে মোট কত? এদের এদের মোট যোগফল কত হচ্ছে? যোগফল হচ্ছে 10 × 2, মানে হচ্ছে 20 বছর। তাহলে এদের এদের বয়সের যোগফল হচ্ছে 20 বছর বর্তমানে। আর বর্তমানে এদের তিনজন মিলে গড় ছিল 23, 23 আর 3 গুণ করলে হচ্ছে 69 হচ্ছে তিনজন মিলায়। তাহলে দুইজন মিলায় হচ্ছে 20, বিয়োগ করে দিলে 49। এই এই নিয়মও করা যাবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার একবারে, তাই না? আর ভেজাল নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, এইবার আমরা আরেকটা অঙ্ক করি, যে এই অঙ্কগুলো আসে পরীক্ষায়। ধরেন বেশি জন দেয়া আছে, যে আপনার দেওয়া আছে 20 জন বালক, 20 জন বালক ও 15 জন বালিকার গড় বয়স 15 বছর। বালকদের গড় বয়স 15.5 বছর। বালিকাদের গড় বয়স কত? বালিকাদের গড় বয়স কত? ঠিক আছে, এটা এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা খুবই সহজ, তাই না? যে মানে গড় বয়স, এই সবার গড় বয়স দেওয়া আছে, সবার গড় বয়স। তার মানে এখানে কয়জন আছে? 35 জন না? 35 জন, 35 জনের গড় বয়স দেওয়া আছে।
তাহলে 35 জনের মোট বয়সটা আগে বের করব। 35 জনের মোট বয়স বের করব। এটা কিন্তু সহজ অনেক, যে 35 গুণন 15 করতে হবে। তাহলে 35 গুণন 15 করলে যা আসবে, 35 গুণন 15 করলে কি আসবে, 35 গুণন 15, তাহলে 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, আর এখানে হচ্ছে 3 5 15 আর 5 কে 5, মানে 15 আর 5 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22, 22-এর 2 হাতে থাকলো 2, 3 কে 3 আর 2 হচ্ছে 5, মানে 525। তার মানে 525, এটা আসতেছে 525। আর এখানে কোন বালকদের, বালক বালক কয়জন ছিল, এটা কিন্তু বালক ছিল হচ্ছে 20 জন, বালক ছিল হচ্ছে আমাদের 20 জন। এই 20 জন বালকের 20 জনের গড় বয়স, মোট বয়স হচ্ছে 20 গুণন 15.5 বছর। তার মানে আপনি ইয়েকে গুণ করলে, শূন্য দিয়ে গুণ করলে তো 155 থাকে, 155-এর দ্বিগুণ হচ্ছে 300, 310, 310। এটা যদি আমরা বিয়োগ করে দেই, বিয়োগ করলে থাকতেছে 5 1 2, তার মানে 215 বছর হচ্ছে, 215 বছর হচ্ছে আমাদের এই যে বাকি যেই 15 জন বালিকা আছে, এই 15 জন বালিকার মোট বয়স, 15 জন বালিকার মোট বয়স। তাহলে গড় বয়স কত হচ্ছে, গড় বয়স, গড় বয়স হচ্ছে 215 ভাগ হচ্ছে 15। তাহলে 215-কে 15 দিয়ে ভাগ করলে কি আসে, 215-কে 15 দিয়ে ভাগ করলে 15-কে 15, এখানে থাকে 6 5, 4 15 60, এখানে থাকে হচ্ছে 5, তার মানে 14 বছর 5 মাস নাকি, না 14, 14 বছর 5 মাস কেন হবে, বছর হতো। আপনি আগে এটা শূন্য বসায় দিতে হবে, দশমিক দিয়ে শূন্য বসায় দেন, তাহলে কত আসে, 15 দুগুণে 30, 3 15 45, 5 শূন্য, মানে 14.33 বছর আসে আর কি, 14.33 বছর, হ্যাঁ এটা আসে। ওকে, 14.33 বছর, এটা কি বুঝেছি? ঠিক বুঝা গেছে সবার, সবাই বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয় একটা আমি বলি, ইম্পর্টেন্ট বিষয়টা আমি একটু বলে নিই, তাহলে সুবিধা হবে এই ইম্পর্টেন্ট বিষয়টা। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয়টা আগে বলে নিই, তারপরে পরের অঙ্কের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে বয়স যে আছে, হ্যাঁ, মনে করেন একটা জায়গায় যদি বয়স আসে, আপনি বলেন তো যে, ধরেন আপনাকে আমি বললাম যে 15 দশমিক আপনার 4 বছর বয়স, তার মানে কত বছর কত মাস, এটা কি বলেন দেখি আমাকে, এই 15.4 বছর মানে কত বছর কত মাস বয়স আসলে, হ্যাঁ, 15 বছর, 15.4 বছর মানে কত বছর কত মাস বয়স, বলতে পারবেন? এটার সিস্টেমটা হচ্ছে যে, আপনারা শুনে রাখেন যে কিভাবে করে বের করতে হয় এগুলা, এগুলা সিস্টেমটা হচ্ছে কিরকম। ধরেন আপনাকে আমি যদি বলি যে 15.5 বছর, এটা মানে কিন্তু, এটা মানে কিন্তু 15 বছর, শুনেন, 15 বছর 6 মাস, এটা মানে কিন্তু 15 বছর 6 মাস, মানে 15.5 বছর মানে কি আসলে, 15.5 বছর কি মানে কি, 15.5 বছর মানে 15 বছর 6 মাস না, এই কথা কি বোঝা যায়নি, এটা কি বোঝা গেছে? 15.5 বছর কথাটার অর্থ কি, 15 বছর 6 মাস না, কারণ 12, মানে 6 মাসে, 6 মাসে 1 বছর না। তো এই 6 মাস আপনি কেমনে বের করবেন, এটা সিস্টেমটা হচ্ছে, এটা এটা একেবারে ক্লাস
ফাইভের একটা সিস্টেম, ক্লাস ফাইভে না ক্লাস ফোরেও শিখছি আমরা, ক্লাস ফাইভেই আমি শিখাচ্ছি যে 15 বছর, আপনার 15 বছর তো 15 বছর ঠিক আছে, 15 বছর যোগ 0.5 বছর যে আছে এটাকে আমরা মাসে কনভার্ট করতে চাই। তাহলে 15 বছরকে আমি যদি মাসে কনভার্ট আমি করবো না, 15 বছরকে ঠিকই রাখবো, এই 0.5 বছরকে, কারণ 15 বছর মানে 15.5 মানে কি 15 প্লাস 0.5 লেখা যায়, এই 0.5কে আমরা 12 দিয়ে গুণ করবো। 0.5কে 0.5কে 12 দিয়ে কেন গুণ করব? তাহলে আমাদের মাস বের হবে, কারণ এক বছরে 12 মাস, তাই 12 দিয়ে গুণ করলে মাস বের হবে। তো 12 দিয়ে যদি গুণ করি তাহলে 15 বছর হলো, আর কত মাস দাঁড়ালো দেখেন, 5 × 12 = 60, তারপর 5 × 12 = 60, যেহেতু এক ঘর আগে দশমিক আছে এই জায়গায় দশমিকটা পড়ছে, তার মানে 6 মাস হয়ে গেল। কথা কি বোঝা গেছে? সিস্টেমটা বোঝা গেছে? মানে দশমিক যে পার্টটা থাকবে তাকে আমাকে 12 দিয়ে গুণ করতে হয়, দশমিক যে পার্টটা থাকে তাকে আমাকে 12 দিয়ে গুণ করতে হয় যদি আপনাকে মাসে কনভার্ট করতে হবে। যদি মাসে কনভার্ট করতে হয় দশমিক যে পার্টটা থাকবে সেটাকে আপনাকে 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে আপনি মাস পাবেন। যেমন আপনাকে আমি যদি বলি যে আপনার একটা মান বের হইছে যে ধরেন 15.3 বছর আপনার বের হয়েছে, তাহলে দশমিক যে পার্টটা আছে এই 15 বছর ঠিক আছে, এই দশমিক যে 3 আছে এই দশমিক 3কে আমি 12 দিয়ে গুণ করব, তাহলে 3 × 12 = 36, এক ঘর আগে দশমিক মানে 3.6 মাস, 3.6 মাস। কথাটা কি বোঝা গেছে? 3.6 মাস, 3.6 মাস, এটা ক্লিয়ার? বুঝছেন? আরো আরো একটা এক্সাম্পল দিই আপনাকে, আমি যদি বলি যে আপনার বয়স হচ্ছে 12.8 বছর, বলেন তো কত অ্যান্সার হবে? 12.8 বছর মানে কত অ্যান্সার হবে? 12.8 বছর মানে আপনার অ্যান্সার হবে হচ্ছে এখানে 12 বছর, 12 বছর তো ঠিক আছে, এই 0.8কে আমি কত দিয়ে গুণ দিব? 12 দিয়ে গুণ দিব, 12 দিয়ে গুণ দিব। তাহলে 12 দিয়ে গুণ দিলে কি হবে? 12 দিয়ে গুণ দিলে 8 × 12 = 96, তাহলে 96 যে আছে তার মানে কি এক ঘর আগে দশমিক আসবে, তার মানে 9.6 বছর, 9.6 মাস। এখন 9.6 মাসকে আপনি 10 মাসের কাছাকাছি বলতে পারেন, মানে 9 মাস, মানে 9.5 মাসের কিছু বেশি আর কি, 12 বছর 9.5 মাসের কিছু একটা বেশি, এরকম। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? আচ্ছা, এখন আবার এই কোশ্চেনটা করার কি মানে আছে? একজন বলছে যে 14.33 যে আমাদের আসলো, এটাকে এই বছরটাকে কিভাবে মাসে কনভার্ট করব? আর কি কনফিউশন আছে কেমনে মাসে কনভার্ট করব? 14 বছর আপনারা যদি একেবারে স্পেসিফিক যেই অঙ্কটা আছে সেইটাও যদি না পারেন তাহলে কিন্তু খুব দুঃখজনক ভাই। মানে আমি আমি সব কনসেপ্ট দিয়ে দিলাম, তারপরে স্পেসিফিক প্রত্যেকটা অঙ্ক ধরে 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 যদি আপনার কাছে মনে হয় যে ওইটারই সলভ করাবো, আপনার তো ওইটা কোশ্চেনই, এই কোশ্চেনই কি পরীক্ষা আসবে? আসবে না তো, আরেকটা কোশ্চেন আসবে। তাহলে নিজেকে পারতে হবে যে 0.3কে 12 দিয়ে গুণ করেন, তাহলে 33কে আগে 12 দিয়ে গুণ করেন, 3 × 6, 3 × 6, 3 × 3, 6 আর 3 হচ্ছে 9, 3 তাহলে 2 ঘর আগে দশমিক ছিল, তার মানে 2 ঘর আগে দশমিক, তাহলে 3.96, 3.96 মানে কি? 3.96 মানে কি? এই 14 বছর দেখেন 3.96 মাস, এটাকে কত মাসের কাছাকাছি? 3.96 একবারে 4 মাসের কাছাকাছি, তাই আপনি 14 বছর 4 মাস লিখতে পারেন। বুঝা গেছে? ক্লিয়ার? না, 0.33কে 4 ধরা যাবে না, কিন্তু 0.33কে কখনো 4 ধরা যায় না। 0.33কে যদি ধরতে হয় 3 ধরতে হইতো, এটা রাউন্ড আপ করলে 4 হয় না কখন, এইভাবে করলে 4 আসবে। 3.96কে 4 ধরা যাবে, 3.96 তো 4-এর কাছাকাছি। আমরা ক্লিয়ার? যেমন এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে রাখি, যেমন আমাদের অনেক সময় থাকে না যে ধরেন আহ ধরেন আমি আপনাকে বললাম যে আপনার একটাতে ঘন্টা আসলো, মানে একটা একটা জিনিসে ঘন্টা আসলো, ধরেন আপনার আসছে যে 17.42 ঘন্টা। তাহলে বলেন তো এইটা মানে কত ঘন্টা কত মিনিট? এইটা মানে কত ঘন্টা কত মিনিট? আমি যদি এইটাকে আপনাকে জিজ্ঞেস করি 17.42 ঘন্টা মানে কত ঘন্টা কত মিনিট, এখন কি আপনারা পারবেন না? মানে এতটুকু বুদ্ধি আপনাদের হবে না যে 17 ঘন্টা মানে 17 ঘন্টা ঠিক আছে, কিন্তু 42 ঘন্টাকে আমি 0.42 যে আসছে, 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট, তার মানে 60 দিয়ে গুণ দিলেই আমাদের হয়ে যাবে, তার মানে এখানে 60 দিয়ে গুণ হবে।
মানে এটা কি বুঝা গেছে? মানে এর আগের কনসেপ্টটা কিন্তু ইউজ করতে হবে অনেক জায়গাতেই, আপনি আপনি অনেক জায়গাতেই ইউজ করতে পারবেন। এখন 42 কে মনে করেন আপনি 60 দিয়ে গুণ করলেন, তাহলে 6 × 2 = 12, আর 4 × 6 = 24, আর একে 25, তাহলে 2 ঘর আগে দশমিক ছিল, তার মানে 25.2। তার মানে আসলে 17 ঘন্টা 25.2 মিনিট। কি কথা কি বুঝা গেছে ভাইয়েরা? বুঝতে পারছেন? মানে কাহিনীটা বুঝে গেছে? মানে একই কনসেপ্ট কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করতেছি না? মানে ওই একই ভাবে কিন্তু এই কনসেপ্ট গুলা কিন্তু এইভাবে করে ইউজ হয়। আপনাকে এখন যদি বলে যে ভাই এইটাও আমি মানি না, এটাও মানি না, আমাকে এটা শুধু ঘন্টা না, আমাকে মিনিট এবং সেকেন্ডেও প্রকাশ করেন, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করেন, তার মানে এই মিনিটটাকে আমি এখন, ঠিক আছে 17 ঘন্টা 25 মিনিট, ঠিক আছে 25 মিনিটকে ঠিক রাখবো, তাহলে 0.2 যে আছে, 0.2কে 60 দিয়ে গুণ দিয়ে দিলে আমার এইটুক কিন্তু সেকেন্ডে প্রকাশ হয়ে যাবে, আবার সেকেন্ডে প্রকাশ। তার মানে 60কে 2 দিয়ে গুণ করলে, 120, এক ঘর আগে দশমিক, তার মানে 12 সেকেন্ড। তার মানে 17 ঘন্টা 25 মিনিট 12 সেকেন্ড। মানে আমার সেকেন্ডে প্রকাশ করলে কিন্তু 12 সেকেন্ড চলে আসলো। কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? আমরা সবাই বুঝছি? মানে আমি আমি ঘন্টা মিনিট সেকেন্ড এগুলো সবগুলোতে কনভার্ট করে নিতে পারি কিন্তু এইভাবে করে করে, এই সিরিয়ালি এভাবে করে। বুঝেছি? ওকে, ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এইবার যদি আমরা হিসাব করি, যে এইবার কোশ্চেন হচ্ছে ক্রিকেট খেলার গড় নিয়ে, না? ক্রিকেটের গড়, ক্রিকেট গড়, ক্রিকেটের গড় রান, এটা এটা নিয়েও প্রচুর প্রশ্ন আসে। ক্রিকেটের গড় রান নিয়ে প্রচুর প্রশ্ন আসে। তো সহজ কোশ্চেন, একেবারে খুবই সহজ, একেবারে আপনারা সবাই পারবেন। দেখেন, আহ ধরেন এটা এটা কোশ্চেন দুইটা পরীক্ষায় আসছে, যে একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে আচ্ছা, আপনারা কি জানেন যে আহ এই যে কত রান করে আউট হলে কথাটা কেন লিখছে? সব ইনিংস মিলিয়ে আউট হলে কথাটা কেন লিখছে? সব ইনিংস মিলিয়ে গড় রান 50 হবে। আপনারা আগে এই কোশ্চেনটার অ্যান্সার দেন তো, যে মানে আউট হলে কথাটা কেন লিখছে? আউট না হলে কি হতো? আউট না হলে কি হতো আর কি? আউট হলে কথাটা কেন লিখছে বলেন তো? নওয়াব ভাই বলছে আজকে শেষ করে দিয়েন, আর আবুল আবুল কালাম আজাদ ভাই বলছে 12টার মধ্যে শেষ করে দেন। আচ্ছা, আউট হলে কেন বলছে? হ্যাঁ, গুড। আউট না হলে 10টা ইনিংসই, আউট না হলে 10টা ইনিংসই ধরতে হইতো। মানে ক্রিকেট খেলার নিয়মটা হচ্ছে এরকম, আপনি যদি প্রথম ইনিংসে আপনি মনে করেন 5 রান করলেন, তাহলে আপনার গড় রান কত হইলো বলেন? 5 রান করলেন, অপরাজিত আছেন, আপনার গড় রান কত? বা 100 রান করলেন, 100 রান করে অপরাজিত আছেন, বলেন আপনার গড় রান কত? গড় রান কত হবে বলেন তো? এটা আগে বলেন, গড় রান কত হবে? 100 রান করে অপরাজিত আছেন, তাহলে গড় রান কত হবে? তাহলে গড় রান কত হতো? 100 রান করে যদি অপরাজিত থাকেন, তাহলে গড় রান হবে অসীম, অসীম, মানে ইনফিনিটি। নাই, গড় রান নাই, ওরা একটা টান দিয়ে রাখে। আউট না হওয়া পর্যন্ত গড় রান বাইর হবে না। আবার আবার যদি পরের মাসে যদি 10 রান করেন,
তাহলেও গড় রান নাই যদি অপরাজিত থাকেন। তারপরে তারপরে কিন্তু 10 রান করে যদি আউট হন, তাহলে এই 2 ম্যাচ মিলে 110 হইলো, আর আউট হইছে একবার, তাহলে গড় রান হয়ে যাবে 2 ম্যাচে গড় রান হয়ে যাবে 110। মানে গড় মানে হচ্ছে কতবার আউট হইছে সেটা দিয়ে ভাগ করা, মানে গড় বের করার জন্য মানে ইনিংসের বিষয়টা হচ্ছে যে 10 ইনিংসের গড় রান বললে কিন্তু 10 দিয়ে ভাগ হবে সবসময় তা না। 10টা ইনিংসে যদি সববারই আউট হয়, হ্যাঁ, মানে 10 ইনিংসের মোট রানকে 10 দিয়ে ভাগ দিলেই গড় পাওয়া যাবে এমন কিন্তু নয়। কারণ আপনি অনেক সময় দেখবেন যে আপনি এরকম করে কিন্তু পাবেন না। ধরেন একজন 300টা ইনিংস খেলছে, ধরেন আপনি একটা সাকিব আল হাসান ধরলাম 300টা ইনিংস খেলছে, ওর গড় রান যদি আপনি 40 ধরেন, হ্যাঁ, তাহলে আপনি 40 আর 300 গুণ করলে কিন্তু আপনি এর রান পাবেন না। 12,000 রান কিন্তু সে করে নাই, 12,000 রান কিন্তু সে করে নাই। কারণ কি, অনেক ম্যাচে সে অপরাজিত থাকছে। অপরাজিত থাকার ফলে এই মানে 12,000কে 300 দিয়ে ভাগ দিলে 40 আসে, কিন্তু আসলে এখানে 300 দিয়ে ভাগ হয়নি, যেগুলো অপরাজিত আছে সেটা দিয়ে সেটা কমে গেছে। এটা মনে করেন 250 দিয়ে ভাগ হয়েছে, তাই এখানে রান কম ভাগ 250 দিয়েই এই 40 গড় চলে আসছে। যেগুলো অপরাজিত আছে, হ্যাঁ, যেগুলো অপরাজিত আছে সেগুলো কিন্তু কাউন্ট হবে না, সেই ইনিংস গুলো দিয়ে ভাগ দেওয়া যায় না। কথাটা বুঝেন নাই? মনে করেন আমি যদি বলতাম যে 11তম ইনিংসে, 11তম ইনিংসে আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, কথাটা কথাটা বুঝেন। যে মনে করেন 10 ইনিংসে, 10 ইনিংসে কেউ মোট রান করছে মনে করেন 200, 200, তাহলে বলেন তো গড় রান কত? গড় রান কত হয় বলেন তো? 10 ইনিংসে যদি মোট রান মানে 10 বার আউট হয়েছে, আপনারা এইটা আগে বলেন, 10 ইনিংসে 10 বার আউট হয়েছে, মোট রান করছে হচ্ছে 200, মোট রান 200, তাহলে গড় কত? গড় কত আসছে? গড় কত আসছে এটা বলেন তো? গড় কত আসছে? 20 না? 200কে 10 দ্বারা ভাগ করলে 20, 20 গড় আসছে। আচ্ছা, এখন 11তম ইনিংসে সে করলো কি, 100 পিটাইলো, 100, কিন্তু সে নট আউট আছে, নট আউট, 100 নট আউট। এখন গড় রান কত বলেন? গড় রান কত হবে? গড় রান কত? এখনকার গড় রান কিন্তু এই 200-র সাথে 100 যোগ হয়েছে 300, কিন্তু ভাগ কিন্তু 11 হবে না, এখন কিন্তু 10ই ভাগ হবে। এর কিন্তু এখন গড় রান 30 হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? মানে 11 দিয়ে ভাগ করা যাবে না, কারণ নট আউট আছে, এই ইনিংসটা কিন্তু অ্যাড হবে না, মানে আপনার 11তম ইনিংসের এটা কিন্তু আউট হবে না। দুই দল, ক্লিয়ার বুঝছেন? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার তো? মানে এখানে কিন্তু 10 দিয়ে ভাগ হবে, এখানে 11 দিয়ে ভাগ হবে না, যেহেতু নট আউট আছে। ওকে, আচ্ছা, এখন কথাটা কথাটা শুনেন। এখন কথাটা হচ্ছে আরেকটা আরেকটা কথা হচ্ছে, ইনিংস বলতে কিন্তু মানে রান অ্যাড হবে, হ্যাঁ রান অ্যাড হবে, কিন্তু ইনিংসটা অ্যাড হবে না, রানটা অ্যাড হবে, রানটা অ্যাড হবে কিন্তু ইনিংস অ্যাড হবে না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন এখন আপনাদেরকে যদি আমি বলি, এখন আপনাদেরকে যদি আমি বলি যে ওই ইনিংস মানে কি? ইনিংস মানে হচ্ছে ওই যে টেস্ট ম্যাচের কথা যে আমরা বলতেছি, টেস্ট ম্যাচ যদি হয়, টেস্ট ম্যাচে প্রথম প্রতিপক্ষ মানে প্রথমে কেউ ব্যাট করলো, এই প্রথমে ব্যাট করা মানে এক ইনিংস, তারপরে সে ফিল্ডিং করলো, সেটার সময় আরেকজন ব্যাট করতেছে, সেটা আরেক ইনিংস। মানে টেস্ট ক্রিকেটে মোট 4টা ইনিংস, মানে দুইটা মিলে কিন্তু এক ইনিংস না, দুইটা মিলে বলা হয় এটাকে ম্যাচ। মানে অনেকে এটা কোশ্চেন করছে যে ইনিংস মানে, মানে দুইবার ব্যাট করার যদি সুযোগ পায় তাহলে সে দুইটা ইনিংসে ব্যাট করলো, কিন্তু সেটা কিন্তু দুইটা ইনিংস হিসেবে কাউন্ট হবে। এটা কিন্তু একটা টেস্ট ম্যাচ, টোটালটা মিলে একটা ম্যাচ। কিন্তু ইনিংস বললে কিন্তু মনে করেন কেউ যদি প্রথম ইনিংসে কেউ একজন 100 রান করে আউট হইছে, দ্বিতীয় ইনিংসে 2 রান করে আউট হইছে, সে কিন্তু টেস্ট ম্যাচটাতে গড় রান কিন্তু 2 দিয়ে ভাগ হবে, কিন্তু 102 ভাগ 2, তার কিন্তু গড় রান কিন্তু 51। ঠিক আছে? ইনিংস বলতে কিন্তু মানে ইন্ডিভিজুয়াল ইনিংস কে বোঝানো হয়, এটা কিন্তু আলাদা আলাদা, মানে পুরা টেস্ট মিলে একটা ইনিংস নয়, পুরা টেস্টটা মিলে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল একটা মিনিং। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ঠিক আছে। আসেন এখন তাহলে, আসেন আমরা মানে ক্রিকেট খেলা নিয়ে একটু বিশেষজ্ঞ হচ্ছি আর কি, সমস্যা নাই। এখন আসেন একজন ক্রিকেটারের 10টি, মানে বেসিক, যদিও জিনিসগুলো বেসিক, তারপর অনেকে জানে না তো। আমি তো মনে করি যে আপনারা যেহেতু স্টুডেন্ট, মানে আমার স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ, আমি সব
মানে যারা জানে জানে, কিন্তু যারা জানে না তাদেরকে জানানোটা আমার দায়িত্ব, সেই জন্য আমি জানাই আর কি, যদিও বেসিক জিনিস এগুলো। এর চেয়ে অনেক কঠিন হচ্ছে রিকোয়ার্ড রান রেট হিসাব করা। মানে আপনার রিকোয়ার্ড রান রেট বলতেছে ওই যে রান রেট হিসাব করা, মানে অনেকগুলো ইনিংস মিলে কিভাবে রান রেট হিসাব, খুব কঠিন না, মানে জিনিসটা একটু ভেজালের, ওটা বলে দিব নি, এটা পরে একদিন। একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান হচ্ছে এটা। আপনাদের এখন কি হবে জানেন, এখন ইদানিং কালে অনেক মানে প্র্যাকটিক্যাল জিনিসের সাথে মিল রেখে সামনে কোশ্চেন আসবে। এখন যেহেতু বাংলাদেশে ক্রিকেট একটা মনে করেন যে আন্তর্জাতিক পর্যায়ে একটা সম্মানের জিনিস, তো ক্রিকেটের ইনিংস ফিনিংস নিয়ে বহুত কোশ্চেন আসবে সামনের দিকে, ঠিক আছে? মানে এই জন্য খুব সাবধান। তাহলে 10 ইনিংসের গড় দেওয়া আছে, তাহলে 10 ইনিংসের মোট রান আমরা বলতে পারতেছি যে 10 × 45.5, তাহলে 45.5 মানে 455 রান, 455 রান মোট রান করছে। আচ্ছা, 11তম ইনিংসে কত রান করলে গড় রান 50 হবে? তাহলে 11তম ইনিংসে তখন 11 × 55 যদি দিয়ে দেন, 11 গড় রান 50 হবে। 11 × 50 করলে আমাদের আসতেছে 500 রান, 500 রান। তাহলে 11তম ইনিংসে আর কত রান করা লাগে তার, বলেন? 550 হচ্ছে না? তাহলে 550 থেকে আমাদের 445 বিয়োগ করতে হবে। তাহলে 455 যদি বিয়োগ করি তাহলে 95 রান করা লাগে, তাই না? 5-11-55, তো 5-11-55, 55 হবে না এটা? 55, তাহলে 95 রান করা লাগে। ক্লিয়ার? বুঝেছি? এটা কি বুঝেছি আমরা? ক্লিয়ার না? মানে 11তম ইনিংসে এমন কিছু রান করলো যার ফলে গড় রান 50 হয়ে গেল, তাহলে 11 দিয়ে 50কে আমাকে গুণ করতে হবে। তাহলে 11 দিয়ে 50কে গুণ করলে তাহলে 11টা ইনিংস পরে তার মোট রান হবে 550। 10টা ইনিংস পরে তার মোট রান ছিল 455, তাহলে 550 থেকে 455 বিয়োগ করলে 95 রান। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? না, আজকে শেষ করে দেই ভাই। আর যদি কারো মানে আমি আমি একটু একটা কথা বলি, যদি মানে আজকে যদি আপনাদের কারো মধ্যে ইয়া থাকে যে এরকম থাকে যে আর নিতে পারতেছেন না, তাহলে বাকি বাকি ইয়াটা খুব বেশি পরিমাণে নাই তো। হুম, বেশি জিনিস নাই তো, তাই আমি চাচ্ছি যে আজকে শেষ করে দেই। মানে এরপরে যদি আপনাদের কারো কারো যদি মানে সমস্যা হয় এখন এখন আর ক্লাস করতে, আপনারা ইয়া রেকর্ডেড ক্লাসটা দেখে নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে? ওকে। ওকে, তো আসেন আমরা তাহলে শুরু করি। এরপরে এই টাইপের যদি কোশ্চেন বলি, আহ, একজন ক্রিকেটার 15 ইনিংস মিলে গড় রান, 15 ইনিংসে গড় রান হচ্ছে 35। 35, 15 ইনিংসে গড় রান হচ্ছে 35। 16তম ইনিংসে কত রান করলে গড় 37 হবে? কি হবে, কি করতে হবে? আগের মতো অঙ্ক না, তাড়াতাড়ি অ্যান্সার দেন আর কি, একটু অ্যান্সার দিয়ে দেন তাড়াতাড়ি। তার মানে 16 × 37, না? 16তম ইনিংসে মানে 16টা ইনিংসে 16 × 37 হবে। তাহলে 16 × 37 করেন। আচ্ছা, আপনারা কি এই যে এক লাইনে গুণগুলা কি বুঝতেছেন? আমি এক লাইনে গুণ যে আমার পেজে দেওয়া ছিল, আপনারা কি এগুলা শিখছেন এক লাইনে কিভাবে 2 অঙ্কের গুণ করতে হয়? এই এই জিনিসটা মানে শিখলে কিন্তু অনেক ভালো হয় আর কি। এই যে প্রথমে এই দুইটা গুণ করবেন, 6 7 42, 42-এর 2 হাতে থাকলো 4, তারপরে এই দুইটা গুণ আর এই দুইটা গুণ মানে ক্রস গুণন, মানে 3 6 18 আর 7 18, আর 7 যোগ করলে 25, আর 4 যোগ করলে 29, 29-এর 2 হাতে থাকলো 2, তাহলে 3 আর হাতের 2 মিলে হচ্ছে 5। এক লাইনে গুণ করা, এক লাইনে গুণ করা কিন্তু আহ মানে এক লাইনে গুণ করা কিন্তু খুব মানে ইজি, এই মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। এক লাইনে যদি গুণগুলা শিখেন আপনাদের অনেক কাজে দিবে এক লাইনে গুণ করা। ওই যে 6 7 42, 42-এর হচ্ছে 2, হ্যাঁ, হাতে থাকলো 4, 3 6 18,
7 7, 18 আর 7 হচ্ছে 25, আর হাতে 4 মিলে 29, 29-এর 2 হাতে, 29-এর 9 হাতে থাকলো 2, 3 3, হাতে 2 মিলে 5, মানে এটা হচ্ছে 592। আচ্ছা, আবার 15টা ইনিংসে ছিল হচ্ছে 15 গুণন 35, 15 গুণন 35 আবার এই একই নিয়মে করেন, যে 35 গুণন 15, একই মানে নিচে নিচে গুণ করে দেন। কেমনে করবেন? এই যে 5 5 25, 25-এর 5, মানে প্রথমে হচ্ছে এই দুটো গুণ, তারপরে নিজেদের মধ্যে ক্রস গুণন, মানে এইটার সাথে এইটা গুণন, এইটার সাথে এইটা গুণন করে নিজেদের মধ্যে যোগ করে দেওয়া। তাহলে 5 5 25, হাতে থাকলো 2, হাতে থাকলো 2, আর 3 5 15, আর 5 5, 15 আর 5 যোগ করলে 20, হাতের 2 মিলে হচ্ছে 22, 22-এর 2 হাতে থাকলো আবার 2, আর 3 3, আর হাতের 2 মিলে হচ্ছে 5, তার মানে 525। যদি আপনারা পারেন আর কি, আপনারা যদি এই জিনিস পারেন আপনাদের জন্য কাজে দিবে আর কি। আমি আমি আপনাদের ভালোর জন্য বললাম, যদি এইভাবে করে গুণটা পারেন তাহলে আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন, মানে স্পিডে করতে পারবেন জিনিসটা। ক্লিয়ার? আমরা বুঝেছি? আচ্ছা, ওকে। এখন যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এইবার ক্রিকেট খেলার কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটা দিয়ে অঙ্ক সবচেয়ে বেশি আসে। মানে এখন যেই আমি ক্রিকেট খেলা এবং এই টাইপের অনেকগুলোই কোশ্চেন থাকে, অনেক টাইপের কোশ্চেন হইতে পারে, আমি সেটা দেখাচ্ছি। তবে এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু বলে নিই যে একজন ব্যাটসম্যান, সবাই লিখে ফেলেন, একজন ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 17তম ইনিংসে 87 রান করায় তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে। তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে। সতেরোতম ইনিংস শেষে তার গড় রান কত? 17তম ইনিংস শেষে তার গড় রান কত? হুম, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের অঙ্ক। মানে এইখানে এইখানে যে বিষয়টা, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে 17তম ইনিংস শেষে তার গড় রান কত, এটা যদি আমরা মানে হিসাব করতে চাই, তো আসলে ব্যাপারটা আমরা এইভাবে এইভাবে করে চিন্তা করতে পারি যে 17তম ইনিংসে সে আসলে 87 রান করছে। বুঝেন? মানে মাথায় মাথায় রাখেন আগে, সে 17তম ইনিংসে 87 রান করছে। তাহলে এমন কিছু রান হইছে, আপনি একটা জিনিস বুঝেন, মানে গড় রানের কথা চিন্তা করেন। তাহলে গড় রানের কথা আমি যদি চিন্তা করি, ধরেন আপনি এই মানে এই কথাটা ভালো করে আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, একটা যে কোনো এক্সাম্পল দিই, তাহলে আপনাদের আরো মাথায় ঢুকবে আরো, এবং জিনিসটা ক্লিয়ার হবে। মনে করে, ধরেন 5টা ইনিংসে কেউ গড় রান মনে করেন 10 আছে, 5টা ইনিংসে গড় রান হচ্ছে 10 করে আছে, 10টা, 10 রান হচ্ছে গড়, 5টা ইনিংসে গড় রান হচ্ছে 10। আচ্ছা, বলেন তো এইবার ষষ্ঠ ইনিংসে কেউ যদি 10 রান করে, তার কি কোনো মানে গড়ের কি কোনো পার্থক্য হবে? গড়ের কি কোনো ডিফারেন্স তৈরি হবে? গড়ের কি কোনো ডিফারেন্স হবে? হবে না, নিশ্চয়ই, নিশ্চয়ই হবে না। কারণ গড়ের ডিফারেন্স তৈরি হবে না, কারণ আবার 10 রান করলো, তাহলে এই মানে 5টা ইনিংসে গড় ছিল 10, এখনো যদি 10 করে গড় তো 10ই থাকবে, গড় 10ই থাকবে, কারণ 5টা ইনিংসে 5 5 10 50 রান ছিল, আরো যোগ করলে 60 হয়, 60কে 6 দিয়ে ভাগ করলে আবার 10ই থাকবে গড় রান। কথাটা বুঝেন নাই? মানে গড়ের সমান যদি কেউ রান করে তাহলে তো আর গড়টা বাড়বেও না কমবেও না। গড়ের সমান যদি কেউ রান করে তাহলে গড় বাড়বেও না কমবেও না। কথা কি বুঝা গেছে? এটা কি ক্লিয়ার? কথাটা কি বুঝেছেন আপনারা? যে গড়ের সমান কেউ যদি রান করে তাহলে বাড়বেও না কমবেও না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা,
এখন আমি যদি এখন এইটা চিন্তা করি যে এই গড়টাকে যদি আমার বাড়াইতে হয়, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই গড় তো আগে আছে 10, এইটাকে যদি আমার 11 বানাইতে হয় গড়টাকে, তাহলে ছয়টা এই ছয়টা ইনিংসে বুঝি নাই, বুঝেন নাই? আচ্ছা, এই যে বুঝে নাই। আচ্ছা ঠিক আছে, আরেকবার আমি বুঝাই দিই তাহলে। ওকে, মানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমার গড়ের কথা বলি আমরা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, মনে করেন আপনাদের 4টা সংখ্যা আছে, 4টা সংখ্যার গড় দেওয়া আছে, মনে করেন 20 দেওয়া আছে। 4টা সংখ্যার 4টি সংখ্যার গড় দেওয়া আছে 20, 4টি সংখ্যার গড় দেওয়া আছে 20, হ্যাঁ, 4টা সংখ্যার গড় আছে 20। এই 20-এর সাথে আপনি যদি পঞ্চম সংখ্যা যদি আরেকটা 20 যদি আপনি যোগ করেন, পঞ্চম আরেকটা সংখ্যা, তাহলেও কিন্তু গড় বেশি থাকবে। মানে আমাদের মাথায় রাখতে হবে, কোনো একটা সংখ্যা আমি যদি আরো একটা সংখ্যা যদি যোগ করি, সেটা যদি গড়ে, আবার যদি 6 নাম্বার সংখ্যাটাও যদি আমার 20 হয়, 7 নাম্বার সংখ্যাটাও যদি আমি 20 যোগ করি, এই গড়ের সমান কিছু যোগ করলে আমার কিন্তু গড় কখনো চেঞ্জ হবে না। ধরেন একজন ব্যাটসম্যান গড়ে 100 রান করে করতেছে গড়, ও যদি পরের ইনিংসে আবার 100 করে, তারপরের ইনিংসে আবার 100 করে, তারপরের ইনিংসে আবার 100 করে, ওর গড় তো 100ই থাকবে। কথা কি বুঝি নাই আমরা? এতটুকু কথা বুঝি নাই? মানে গড় যদি আমি যদি 100 জায়গায় 200 করি তাহলে গড় আমার বাড়বে, 100 জায়গায় 5 রান করি তাহলে গড় আমার কমবে 100 জায়গায়। এটা কি বুঝি নাই আমরা? কথাটা বুঝছি? এটা কি বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা আমরা বুঝলাম যে যখন এটা এটা দেখবো আমরা, যে মনে করেন 5টা ইনিংসে, মনে করেন 5টা জিনিসের গড় হচ্ছে যদি 10 হয়, 5টা জিনিসের গড় যদি 10 হয়, তাহলে 6 নাম্বারটা যদি 10 হয় তাহলে চেঞ্জ হবে না। তাহলে আমি যদি গড় চাই, 6টার গড় যদি আমি 11 চিন্তা করি, আপনি দেখেন ষষ্ঠটার পরিমাণটা কত দাঁড়াচ্ছে। তাহলে 6-11 হচ্ছে 66, আর 5-11 50, তার মানে এটা দাঁড়াচ্ছে 6 নাম্বারটা অবশ্যই 16 হইতে হবে। 6 নাম্বারটা 10-এর জায়গায় 16 হইতে হবে নাকি? 6-11 66, আর এটা, হ্যাঁ, তাহলে 16 হওয়া লাগবে তো আপনার। তাহলে আপনি এটা কি চিন্তা করতে পারেন, যে এখানে গড় যদি 1 যে বাড়লো, এটা কেমনে 1 বাড়লো? এখানে আমার যে এই যে 6 যে আছে, এই যে 6 যে আছে, আমি আগের গড়ের কথা যদি চিন্তা করি, এইটা আমি চিন্তা করতে পারি যে এই 16 থেকে আমি এই সেম কনসেপ্ট অ্যাপ্লাই করবো এইখানে। দেখেন, সেম কনসেপ্টটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের হয়ে যাবে। কি কি কনসেপ্ট? কনসেপ্টটা হচ্ছে, এর আগে সপ্তম ইনিংসে রান ছিল হচ্ছে 87, মানে 87 রান করছে। এই 87 রান যে করছে, 87 রান করায় 3 গড় বাড়ছে। এই 3 গড় কিন্তু 17টা ইনিংসেই কিন্তু 3টা গড় বাড়ছে। 17তম ইনিংস শেষে তার গড়টা যেহেতু চাইছে, তাহলে 17তম ইনিংস শেষে যদি গড়টা চায়, তাহলে আগে কত, মানে আগে কত এর গড় ছিল, আগে কত এর গড় ছিল, সেইটা সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে 16 আমি বিয়োগ দিয়ে দিব। আমি যদি বিয়োগ দিয়ে দেই, যে আগে এর গড় ছিল হচ্ছে 3 গুণন 17, তাহলে কত আসে? 87 বিয়োগ 3 গুণন 17, 87, 3 সাথে হচ্ছে 21, 3 ওকে 3, আর 5 51, তাহলে থাকে 6, আর এখানে থাকে 3, 36 গড় ছিল আগে। আগে ছিল হচ্ছে 36 গড়, তাহলে 36 গড় আগে ছিল, আরো 3 বাড়ছে, তার মানে এখন গড় হচ্ছে 39। কথা কি বুঝা গেছে? মানে কথাটা ভালো করে বুঝে নেন, মানে এইটা বুঝলে কিন্তু অনেকগুলো অঙ্ক পারবেন, আর এই অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। আবার ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন জিনিসটা। 87 গড়, 87 রান এইবার করছে, তাহলে সে তার গড় কিন্তু 3 বাড়ছে কতগুলো ইনিংসে, 17টা ইনিংসেই 3 বাড়ছে। তাহলে 17টা ইনিংসেই 3 করে বাড়ছে, তাহলে 17 গুণন 3, তাহলে এইটা এই এত এত রান আসলে সে বেশি করছে। তাহলে আমাদের আমাদের বলছে, তাহলে আমাদের এই যে 16তম ইনিংসের আগে তার তার গড় রান ছিল এইটা, এই যে কত রান আসলে বেশি করছে, আমি হচ্ছে 87 মাইনাস আমি যদি 51 করে দিই, তাহলে আমাদের আমাদের চলে আসবে 36। এই 36 ছিল আগের গড়। দেখেন, মানে আবার বুঝার চেষ্টা করেন, 16তম ইনিংসে এর গড় ছিল 36। এইবার 17 নাম্বার ইনিংসে সে এমন কোন রান করছে, 17 নাম্বার ইনিংসে, এই 17টা ইনিংসেই আপনার রান
17টা ইনিংসেই আপনার গড় রান 3 করে বেড়ে গেছে, তার মানে মোট রান 51 বেড়ে গেছে। তাহলে মোট রান 51 বেড়ে আপনার রান হয়ে গেছে 87, মানে মোট রান করতে হচ্ছে 87। মানে আপনার কথাটা বুঝছেন কি? মানে এই জিনিসটা মাথায় রাখতে হয়, এই জিনিসটা মাথায় রাখলে আমার এক্স ধরে অঙ্ক করা লাগবে না। তাহলে 16 ইনিংস আগে 16 ইনিংসের পরে তার গড় রান ছিল আসলে 36, তার মানে 17তম ইনিংসে আসলে তার গড় রান হবে 39। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আসেন আমরা আরো একটা এই টাইপের অঙ্ক করি, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এই টাইপের অঙ্ক এরকম থাকে যে 8 জনের একটি দলে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়। 2.5 কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি? নতুন ব্যক্তির ওজন কত কেজি? ঠিক আছে, ওকে। তাহলে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে 65 কেজি ওজন কিন্তু একজন ছিল। দেখেন মানে কাহিনীটা বুঝেন, এখানে এটা খুবই মজার আর কি। মানে 65 কেজি ওজনের একজন ছিল, তার পরিবর্তে এমন একজন যোগ দিছে, তার ফলে 2.5 করে গড়ে বেড়ে গেছে। তাহলে 2.5 করে গড়ে বেড়ে যাওয়া মানেটা হচ্ছে, এর আগের কনসেপ্টটাই চিন্তা করেন, গড়ে বেড়ে যাওয়া মানে হচ্ছে 8 জনেরই তো বাড়ছে। তাহলে 8 জনের মোট বাড়ছে। তাহলে 25কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 8 = 40, 8 × 2 = 16, মানে 200। 200 মানে 20 বছর, মানে আপনার 20 কেজি বেড়ে গেছে। তাহলে 20 কেজি ওজন বাড়ছে, 8 জনের মোট 20 কেজি ওজন বাড়ছে না ভাই? মানে কথাটা বুঝছেন কি? মানে গড়ে ওজন 2.5 কেজি বাড়ছে, তাহলে 8 জনের মিলায় কত বাড়ছে ভাই? 20 কেজি বাড়ছে না? মানে গুণন 8 করে দিলে 20 কেজি বাড়ছে। তাহলে 20 কেজি কেমনে বাড়লো 8 জনের? মানে মোট ওজন 8 জনের কেমনে বাড়লো? তাহলে আগে যে 65 ছিল, সেই 65-র জায়গায় আরো 20 বাইরে গেছে, যে আসছে তার 65-র চেয়েও 20 বেশি, তার মানে 85 কেজি আসলে তার ওজন। কথা কি বোঝা গেছে? তার ওজন হচ্ছে 85 কেজি। কথা কি বোঝা গেছে? মানে 65 এর পরিবর্তে এমন একজন আসছে, 65 এর পরিবর্তে, যার ফলে 2.5 গড়ে ওজন বাড়ছে, গড়ে। তাহলে 8 জনের মিলে টোটাল কত বাড়ছে? 20 কেজি বাড়ছে। তাহলে এই 20 কেজি বাড়লো কেমনে? আগে তো 65 কেজির ওজনের একটা লোক ছিল, ওর পরিবর্তে কে আসছে? যে আরো 20 কেজি ওর চেয়েও বেশি, তার মানে 85 কেজির লোকটা আসছে। ক্লিয়ার? আমরা বুঝছি? আমরা বুঝতে পারছি? হলো, আচ্ছা। আহ স্যার, এর আগে মাইনাস হলো। এর আগের বিষয়টা কি ছিল? এর আগের বিষয় হচ্ছে যে এই 85-র মানটা দেওয়া ছিল। মানে আগের বারের অঙ্কটাতে যেটা ছিল যে এই 65 কেজি, এই মানটা দেওয়া ছিল না। এর আগের বারের অঙ্কটা তো আলাদা ছিল ভাই। এইখানে বিষয়টা বলা হয়েছে যে 2.5 কেজি বেড়ে গেছে। 2.5 কেজি যেহেতু বেড়ে গেছে, তার মানে 2.5 কেজি গড়ে বাড়ছে। গড় বাড়া মানে কি? গড় বাড়া মানে মোট বাড়াটা আপনাকে বের করতে হবে, যে মোট বাড়ছে কত? 20 কেজি। তাহলে কেমনে বাড়লো 20 কেজি? কোথা থেকে বাড়লো? কোথা থেকে উড়ে আসলো 20 কেজি? সেটা হচ্ছে 8 নাম্বার যে ব্যক্তি ছিল, ওই যে 8 জনের একটা দলে 65 কেজির বাদ দিয়ে এমন একজন আসছে, যে 65 কেজির ছিল এই 20 কেজি বেশি, সেই জন্য মোট ওজন আসলে আমার 20 কেজি বাড়ছে। তাহলে 65-র সাথে 20 যোগ হয়ে গেছে আমাদের 85 কেজি। সবাই ক্লিয়ার? ক্লিয়ার একবারে? তো আমার মনে হয় আহ আমার মনে হয় যে এই টাইপের কোশ্চেনে আর কোনো ঝামেলা থাকবে না। গড়ের বেসিক কনসেপ্ট টনসেপ্ট সব শেষ। এরপরে আমি প্র্যাকটিস শিটে কিছু অঙ্ক টঙ্ক দিব, সেগুলো নিয়ে কিছু ঝামেলা হইলে আপনারা আমাকে বলবেন। আমি আবার বলি, প্র্যাকটিস শিট কিন্তু এই যে ইয়ার জন্যই দিতে পারতেছি না, মূলত লকডাউনের কারণে আমার ইয়াটা কর্মচারীগুলো আসতেছেই না। ইনশাল্লাহ আমি 15 তারিখের পরে, মানে 15 তারিখের পরে ইনশাল্লাহ প্র্যাকটিস শিট যেগুলো দিয়ে দিব ভাই।
এই জন্য আমি দুঃখিত, আসলে আপনাদের প্র্যাকটিস করার জন্য আমি কিন্তু মানে ভর্তি করার সময় যদিও বলি নাই যে প্র্যাকটিস শিট দিব, আমি নিজে থেকেই দিতে চাইছিলাম, সেজন্য দিতে যেহেতু মানে পারতেছি না, এই জন্য আমার নিজেরই খারাপ লাগতেছে যে এই বারবার লকডাউন হচ্ছে, কিছু করতে পারতেছি না। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।